হ্যালো। হ্যালো। আচ্ছা, আমরা একজন আছি, একজন জয়েন করছি। আচ্ছা, আমরা তিনজন আছি, তাই না? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, আমরা তাহলে না করি, শেষ দিন মোটামুটি কিছু কথা বলে আর কি। আজকে ক্লাসটা ছিল, যাই হোক, গতকালকে আমরা স্মুথিং কেন করতেছি সেটা নিয়ে কিছু কথা বলতেছিলাম। তার আগে একটু ব্রিফ দিয়ে নিই। আমরা মনে হয় ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করছিলাম, তাই না, কোনো ছবির উপরে, যাতে ফুরিয়ার ট্রান্সফর্মার কোনো ছবির উপরে যদি কোনো এডজ থাকে বা বর্ডার থাকে, কালো বর্ডার, সেইগুলোর দরুন আমরা ফ্রিকোয়েন্সি পাচ্ছিলাম, রাইট? লো ফ্রিকোয়েন্সি, মাঝখানে থেকে লো ফ্রিকোয়েন্সি শুরু হয়, ফ্রিকোয়েন্সি লো, এবং তারপরে আস্তে আস্তে যত ছড়াইতে থাকে তত বাইরের দিকে হাই ফ্রিকোয়েন্সি, যেগুলো ছড়ায়, যেগুলো দূরে, সেগুলোকে হাই ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে, ঠিক আছে? সো দেন আমরা তারপরে কি করতেছিলাম, লো পাস ফিল্টারিং ইউজ করতেছিলাম। লো পাস ফিল্টারিং কেন ইউজ করতেছি? লো পাস ফিল্টারিং ইউজ করতেছি হাই ফ্রিকোয়েন্সি যেগুলো আছে সেগুলো কাটার জন্য। সো দূরের যে সকল রে গুলো আছে এগুলো কেটে দিয়ে একদম মাঝখান বরাবর
লো ফ্রিকোয়েন্সি করে রাখতেছি, আস্তে আস্তে লো পাস ফিল্টারে লো ফ্রিকোয়েন্সি যদি কাট অফ করতে 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 ছোট যদি যত হবে তত ইমেজের স্মুথিং তত বেশি হবে, তাই তো? আচ্ছা, এই পর্যন্ত আমাদের ছিল। ওকে, সো দেন হলো আমরা স্মুথিং কেন করতেছি এটা একটু পড়ে নিতে হবে যে সাধারণত ছবিতে অনেক নয়েজ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যে রিজিয়নটা নয়েজ আছে সেই রিজিয়নটা আমরা স্মুথিং করে থাকি, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো বিভিন্ন ফিল্টারের মাধ্যমে আমরা স্পেশাল ফিল্টার যেটা বলছিলাম, বিভিন্ন ফিল্টারের মাধ্যমে আমরা ছবি স্মুথিং করে থাকি, তাই না? সো ফার্স্ট এইটা হলো বক্স ফিল্টার কার্নলস, ঠিক আছে? আমরা এটার একটা ওভারভিউ এখানে দেখতে পাবো। হ্যাঁ, আমি এক টান দিয়ে যাচ্ছি কারণ আমাদের অনেকগুলো স্লাইড আর আজকে একটু কম সময় আসছে আমার হাতে। সো আমার আরেকটা জায়গায় একটু মিটিং অ্যাটেন্ড করতে হবে, সো একটু টান দিয়ে যাবো। যে আমরা গতদিন হলো ইমেজ এভারেজিং করছিলাম, তাই তো? সো ইমেজ এভারেজিং এর ক্ষেত্রে আমরা কি করছিলাম, একটা ফিল্টার ইউজ করছিলাম বা ছবির যতগুলো পিক্সেল ছিল সেই পিক্সেলকে তার গড় দিয়ে ভাগ করছিলাম, সরি, যতগুলো পিক্সেল ছিল তার যোগফলকে পিক্সেলের নাম্বার দিয়ে আমরা ভাগ করছিলাম। এরপরে আসতেছে এইটাকেও ছবির এভারেজিং বলা হয়, সেটা হলো আমরা যদি একটা বক্স ফিল্টার ইউজ করি। হ্যাঁ, একটা ছবির উপরে যদি আমরা বক্স ফিল্টার বলতে কি বোঝানো হচ্ছে, 5x5 একটা যদি কার্নেল, আমি গতকালকে বলছিলাম আমরা যদি কার্নেল ইউজ করে থাকি তাহলে এই কার্নেল গুলোকে সাধারণত কি কি বলতেছে, ফিল্টারও বলতেছে। সো আমরা পুরা ছবির উপর যদি কার্নেলটা সরাইতে 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 যাই এবং যদি গুণ করতে করতে যাই, এখানে এফ অফ এক্স আই আছে আর কার্নেল এফ অফ এক্স আই, এফ অফ এক্স এর যে কোনো একটা পার্ট কার্নেলে পার্টের উপরে কার্নেল বসায় আমরা কি করতেছি, গুণ করতেছি, তাই? আচ্ছা, সো এটা কি বলতেছে হলো বক্স ফিল্টার। বক্স ফিল্টার বড় হইতে পারে, ঠিক আছে, ছবির সমানও বক্স ফিল্টার হইতে পারে। ওকে, ছবির সমান বক্স ফিল্টার বলতে বোঝানো হচ্ছে আমরা আমার ছবি মনে করি আমি এক্স অক্ষ বরাবর 25টা পিক্সেল আছে, ওয়াই অক্ষ বরাবর 25টা পিক্সেল আছে। তো বক্স ফিল্টার ক্ষেত্রে আমরাও এরকমও করতে পারি, 25x25ও করতে পারি, ঠিক আছে? সো বক্স ফিল্টারের ক্ষেত্রে যত বড় ফিল্টার হবে, মানে যত বড় আমরা কার্নেল ইউজ করবো, বক্স ফিল্টারের সাইজ যত বড় হবে তত বেশি ছবি স্মুথ হয়, ঠিক আছে? তত বেশি ছবি স্মুথ হয়ে যায়, ঠিক আছে? এই কারণে আমাদের বক্স ফিল্টার, এই যে আমরা 21x21 বক্স ফিল্টার কিন্তু ইউজ করছি, তাতে কি দেখতেছি, ছবি কিন্তু আরো স্মুথ হয়ে যাচ্ছে, ছবি ঝাপসা হয়ে যাচ্ছে বেশি, তাই না? এবং কিছু ব্লকি আর্টিফ্যাক্টস এগুলো কিছু দেখা যাচ্ছে, কিছু ব্লকি আর্টিফ্যাক্টস দেখা যাচ্ছে। আর্টিফ্যাক্টস বলতে কি বোঝানো হয়, ছবিতে কিছু আনওয়ান্টেড শেড দেখা যাচ্ছে উপরের দিকে, বাম দিকে কোনায় যদি দেখি, ডান দিকে কোনায় যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু আর্টিফ্যাক্টস দেখতে পাবো। ফুলের এই ছবিটাতে তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যদি এইরকম ডাইসের ছবিতে দেখি, এই ডাইসের ছবিতে গতকালকে বলছিলাম, এই ডাইসের ভিতরে ভিতরে কিন্তু একটু মানে মানে উঠে গেছে, তাই না? একটু ইফেক্ট দেখা যাচ্ছে, এগুলোকে মূলত কি বলতেছে, আমরা আর্টিফ্যাক্টস বলা হয়, ঠিক আছে? বক্স ফিল্টার ইউজ করার কারণে মাঝে মধ্যে আমরা ছবিতে কি দেখতে পাই, আর্টিফ্যাক্টস দেখতে পাই, ঠিক আছে? এই জন্য বক্স ফিল্টারের পরিবর্তে আমরা ফাজি ফিল্টার ফাজি ফিল্টার ইউজ করি। ফাজি বলতে সাধারণত বোঝাচ্ছে কি, বক্সটা তো সলিড, ঠিক আছে, কিন্তু এটা একটু ধোঁয়াশা, এই ফিল্টারটা কি একটু ধোঁয়াশা টাইপের, ঠিক আছে? সো 21x21 বক্স ফিল্টারের জায়গায় 21x21 আমি ফাজি ফিল্টার ইউজ করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমার যে আর্টিফ্যাক্টস গুলো আছে সেইটা একটা পরিবর্তন দেখা যায়, ঠিক আছে? এই ধরনের ফাজি ফিল্টার যেগুলো, এই এই যে যে ফাজি ফিল্টার যেটা আমি দেখালাম, এইটাকেই বলা হচ্ছে হলো গাউসিয়ান কার্নাল, ঠিক আছে? এটা খুব বিখ্যাত একটা ফিল্টার। আমরা সাধারণত মানুষ যদি স্মুথিং করতে চায় তাহলে সেক্ষেত্রে সে এই গাউসিয়ান কার্নেল ইউজ করে থাকে, ঠিক আছে? গাউসিয়ান কার্নেলের এই ডান পাশে হলো এর চিত্রটা দেয়া আছে। গাউসিয়ান কার্নেল কেমন দেখতে, অবশ্যই নরমাল ডিস্ট্রিবিউশনের মধ্যে দেখতে, নরমাল ডিস্ট্রিবিউশন কিন্তু গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, তাই না? সো বেল শেপ কার্ভ কিন্তু উপরে আছে, উপরে একটা ঢেউ আছে না? সো এটাকে যদি আমি ওয়ান ডাইমেনশন মানে একমাত্রিক যদি দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি একটা কার্ভ দেখবো, রাইট? সো এখানে দ্বিমাত্রিক ভাবে আমি দেখতেছি, জেড অক্ষ আই অক্ষ এইভাবে দেখতেছি, ঠিক আছে? আর যদি উপরের দিকে আমি আরেকটা অক্ষ টানি তাহলে সেটা 3 ডাইমেনশন, ছবিটা মূলত 3 ডাইমেনশনে দেয়া আছে, ঠিক আছে? এবং ইকুয়েশনটা হলো এই যে এটা হলো ইকুয়েশন, ওকে? সো এই ইকুয়েশন, এটা হলো তাহলে এটা 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 হলো গাউসিয়ান কার্নেলের কি ইকুয়েশন বলা যাচ্ছে। সো এখানে যে সিগমা যেটা আছে, ওকে, সিগমা স্কয়ার যেটা আছে এটা হলো ভেরিয়েন্স। এই ভেরিয়েন্সটা আমরা বাড়াই কমাইতে পারি, ওকে? ভেরিয়েন্সটা যত বাড়াচ্ছি তত ভিতরের যে শেডটা আছে সেটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, এবং কার্নেলের সাইজটাও বেড়ে যাচ্ছে।
সো আমাদের এটা ছবির উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? ছবির উপরে ডিপেন্ড করলে মানে ডিপেন্ড করে যে আহ, মানে কতটুকু ফিল্টার আমাদের বা কতটুকু কার্নাল আমাদের কাজে লাগবে, ঠিক আছে? বা কতটুকু কার্নাল কাজে লাগলে আমরা ওই ছবিটাকে স্মুথ করতে পারবো। মনে করি আমাদের ছবি সাধারণত স্মুথ করে কখন, ছবিতে যখন নয়েজ অনেক বেড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো আমি মনে করলাম কি যে আমার একটা ছবিতে একটা বিশেষ জায়গায় খুব বেশি পরিমাণ নয়েজ আছে, ছোট একটা জায়গায়। সো ওই ছবির ওই ছোট্ট জায়গাটায় আমরা কার্নাল ইউজ করব, ঠিক আছে? ছবির ওই ছোট্ট জায়গায় কি করতেছি আমরা, কার্নাল ইউজ করতেছি, যাতে ছবির ওই যেখানে অল্প একটু নয়েজ ওইটা যাতে আমরা স্মুথ করতে পারি, ঠিক আছে? সো অথবা ছবির কোথাও হলো ব্লার হয়ে গেছে, একটা নির্দিষ্ট জায়গায় আমরা একটা জায়গায় ছবি তুললাম, তাই না? সেইখানে ছবি তুললে, সেই ছবি তুললে ওইখানে নির্দিষ্ট জায়গায় ওখানে হলো কি হচ্ছে, ব্লার হয়ে গেছে। ওই ব্লার জায়গাটা যদি আমি স্মুথ করতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি ওই নির্দিষ্ট জায়গাটাই আমি কি করবো, গাউসিয়ান কার্নাল ইউজ করলাম, ঠিক আছে? বা গাউসিয়ান ফিল্টার আমরা ইউজ করলাম, যার কারণে গাউসিয়ান স্মুথিং করতে করলে আমার এইরকম ভাবে স্মুথিং এর প্যাটার্নটা আসবে, ঠিক আছে? সো আমরা যদি কোনো একটা কন্ট্রাস্ট বেশি, এরকম কোনো ছবি, ফুলের এই ছবিটায় হলো কন্ট্রাস্ট বেশি হবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে যদি আমি বড় কার্নাল ইউজ করি, অনেক ব্যাপার আছে, ঠিক আছে? এগুলো খুব সেন্সিটিভ ইস্যু। এক্ষেত্রে যদি আমরা বড় কার্নাল ইউজ করি তাহলে বড় কার্নাল ইউজ করলে হয় কি, ছবি আবার বেশি ব্লার হয়ে যায়, ঠিক আছে? সো সো ছবিতে কি ফিল্টার ইউজ করা লাগবে কি লাগবে না সেটা সম্পূর্ণ হলো আমাদের পারসেপশনের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তো গাউসিয়ান স্মুথিং আমরা যদি ফোরিয়ার ট্রান্সফর্ম এর উপরে আবার যদি গাউসিয়ান স্মুথিং মারি, ঠিক আছে? আগে ফোরিয়ার ট্রান্সফর্মের উপর কি মারছিলাম আমরা, আমরা লো পাস ফিল্টার মারলাম, তাই না? এই যে ফোরিয়ার ট্রান্সফর্ম, এরপরে মারছিলাম কি, লো পাস ফিল্টার। এখন আমরা কি করব, ফোরিয়ার ট্রান্সফর্মের উপর কি করব, গাউসিয়ান ফিল্টার স্মুথিং করবো আমরা, ঠিক আছে? বা এখন হলো এইখানে একটা ডাইসের ছবি আছে, ঠিক আছে? ডাইসের ছবির উপরে যদি ফুরিয়ার ইফেক্ট হয় তাহলে সেক্ষেত্রে ডান পাশে এই ছবিটা পাবো আমি, ওকে? এরপরে আমার একটু ভুল হয়েছে, সরি, আমরা ফুরিয়ারের উপরে গাউসিয়ান ইউজ করতেছি না, আমরা হলো এইখানে যে ছবিটা আছে ডাইস, আর এই হলো আমার গাউসিয়ান ফিল্টার, ঠিক আছে? এইটা হলো গাউসিয়ান ফিল্টার, এই গাউসিয়ান ফিল্টারকে এই ছবির উপরে আমি অ্যাপ্লাই করি। কিভাবে, এটারও ফুরিয়ার হলো এখানে, এটারও ফুরিয়ার করতেছি আমি এখানে। এই ছোট ছোট এফ যে ছবিটা, এই ছোট এফ এর ফুরিয়ার করলে বড় এফ পাচ্ছি আমি। এরপরে আসতেছে হলো আমার এই ছোট যে সরি এন অফ ডেল্টা, এন অফ ডেল্টার সিগমা যেটা, সিগমা বা ডেল্টা বলা হয়, সরি, তো ভ্যারিয়েন্স যেটা, তাই তো? তো এইটা হলো গাউসিয়ান কার্নাল, এইটাকে আমি যদি ফুরিয়ার ইউজ করি, এর উপরে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করি, ফুরিয়ার তাহলে সেক্ষেত্রে আমি এন অফ সিগমা যেটা ওটা পাচ্ছি। এই দুইটাকে যদি আমি গুণ করি, ঠিক আছে, বাম পাশের ওই প্রথম দুইটাকে গুণ করলে নিচের ছবি পাচ্ছি, ডান পাশে দুইটাকে গুণ করলে আবার কি পাচ্ছি, নিচের এই কান্নাটা পাচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা এইখানে আহ কিছু ফ্রিকোয়েন্সি পাচ্ছি, আমরা লাস্টে যে জি যেটা আছে এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি কিছু আস্তে আস্তে কি হচ্ছে, হাই ফ্রিকোয়েন্সিতে, লো থেকে হাই ফ্রিকোয়েন্সি দিকে যাওয়া শুরু করছে, ঠিক আছে? এটাকেই আমরা সাধারণত গাউসিয়ান স্মুথিং। সো এইটা যদি আমি আসল ছবির উপরে অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমার ছবি স্মুথ হচ্ছে বা ব্লারি হচ্ছে। সো এটাই মূলত কিভাবে গাউসিয়ান স্মুথিং করা হয় তার একটা ফ্লো চার্ট বা তার একটা সিকোয়েন্স সাধারণত দেখানো হচ্ছে, ঠিক আছে? সো এইখানে প্র্যাকটিক্যালি আমার গাউসিয়ান কার্নাল বা গাউসিয়ান স্মুথিং যদি আমি ব্যবহার করি, সো সেক্ষেত্রে ফার্স্ট এটা হলো 71x71 সাইজের একটা কার্নাল, বক্স কার্নাল ইউজ করছে, তাই তো? বক্স ফিল্টার ইউজ করছে এখানে, ঠিক আছে? এখানে বক্স কার্নাল বা বক্স ফিল্টার এবং গাউসিয়ান ফিল্টার এই দুইটার মধ্যে একটা কম্পারিজন দেখায়, ঠিক আছে? এই দুইটার মধ্যে একটা কম্পারিজন দেখাইছে যে দ্বিতীয় যে ছবিটা, প্রথম ছবিটাতে অরিজিনাল ছবি, দ্বিতীয় ছবিটার উপরে বক্স ফিল্টার ইউজ করছে এবং লাস্টের ছবিটার উপরে করছে তারা 151x151 সাইজের একটা গাউসিয়ান কার্নাল ইউজ করছে, যেখানে ভ্যারিয়েন্স কত, ভ্যারিয়েন্স হলো 25, ঠিক আছে? সো আমরা কিন্তু এখানে স্মুথনেস দেখতে পাচ্ছি, ওকে? আমরা যে কোন কার্নাল বা কোন ফিল্টার কিভাবে স্মুথ করতেছে এটা, ঠিক আছে? সো সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে এই যে সাদা যে লম্বা যে দাগটা আছে ওটা একটু বেশি,
এবং যে ওয়েভ শেপটা সেটাও কিন্তু কি হচ্ছে। সো এই ধরনের এগুলো আমরা সিগন্যাল এন্ড সিস্টেমের ক্ষেত্রে সাধারণত ইউজ করে থাকি আমরা এই ধরনের ফিল্টার গুলো। ওকে, আচ্ছা দেন আসতেছে হলো আহ আমরা এবার একটু উল্টো কাজ করব। উল্টো কাজ বলতে এখানে বোঝানো হয় কি, আমরা এতক্ষণ কি করতেছিলাম, ব্লার করতেছিলাম, স্মুথ করতেছিলাম, ঠিক আছে, তার মানে কি ডিটেল গুলো ফেটায় ফেলাচ্ছিলাম ছবির উপরে, তাই না? আমরা যদি বাঙালিরা যদি ইমেজ দিয়ে কাজ করি তাহলে এই ধরনের কথাবার্তা মাঝে মধ্যে ইউজ হয়। সো আমরা এখন কি করব, ওই ব্লারই যে ছবিটা, ঠিক আছে, পিছনে ব্লার আছে, ওইখান থেকে ব্লার কোনো অবজেক্ট পিছনে, মানে আমি একটা মানুষ দাঁড়ায় আছি কোনো একটা ছবিতে, তার পিছনে হলো কোনো একটা অবজেক্ট আছে, ঠিক আছে, কোনো একটা পাখি আছে অথবা কোনো একটা গাছ আছে, সেই জিনিসটা হলো কি হচ্ছে, ব্লার হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে কি আমার ওই অবজেক্টটা আমার দেখা দরকার, তাই তো? সো সেটা যদি আমি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমার ওই অবজেক্টটা ফিরায় আনতে হবে। সে অবজেক্ট যদি আমি ফিরায় আনতে চাই তাহলে সেক্ষেত্রে আমার ইমেজ শার্পনিং এর দরকার হয়ে থাকে, ঠিক আছে। সো ইমেজ শার্পেনিং, তাহলে এইবার আমরা যদি ইন্টারমিডিয়েটে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এই সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে আমি একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে কি, যে আমরা এতক্ষণ যেগুলো করলাম স্মুদিং, স্মুদিং তাহলে আমরা কি করতেছিলাম, বা ওই গতকালকেও বলছিলাম যে লোকাল এভারেজিং বা গ্লোবাল এভারেজিং কি করতেছিলাম, তাহলে 10টা পিক্সেল যদি থাকে 10টা পিক্সেল নিয়ে তার অ্যাভারেজ করতেছিলাম, তাই তো? তাহলে এটা কিন্তু এক ধরনের 10টা পিক্সেলের সামেশন নিয়ে তারপরে অ্যাভারেজ করতেছিলাম, তাই তো? তাহলে এটা কিন্তু এক ধরনের কি, এটা কিন্তু এক ধরনের ইন্টিগ্রেশন বলা হচ্ছে, তাই না? এটা এক ধরনের ইন্টিগ্রেশন। আর তাহলে ঠিক তার উল্টো, যদি আমি শার্পেনিং করতে চাই, শার্পেনিং করতে গেলে আমার কি করা লাগবে, আমার ডিফারেন্সিয়েশন করা লাগবে, ঠিক আছে। কোন একটা ফাংশন, ইমেজ তো একটা ফাংশন, তাহলে সেই ফাংশন, তাহলে আমার কি করা লাগবে এখানে, ডিফারেন্সিয়েশন করে তারপরে আমার কি করতে হয়, শার্পেনিং করতে হয়। শার্পেনিং এর মধ্যে কয়েকটা জিনিস পড়ে, যেমন মনে করি যে ছবিতে যদি কোথাও বর্ডার থাকে, ছবিতে যদি কোনো পয়েন্ট থাকে, ছবিতে যদি কোনো লাইন থাকে, বা যদি কোনো বর্ডার থাকে, আমার যে ছাদ আছে, ছাদের যে কার্নিশ সেটা আমি বুঝতে পারতেছি না ছবিতে, ওই কার্নিশ কি করতে হবে, কার্নিশ খুব ভালোভাবে আমার বুঝাইতে হবে বা ছবিতে ফুটায় তুলতে হবে। সো এইগুলো এটাকে বলা হচ্ছে এডজ। সো ছবিতে যদি এই ধরনের জিনিসপত্র থাকে তাহলে এইগুলো ফুটায় তোলা, ওইটাই বলা হচ্ছে হলো ইমেজ শার্পেনিং, ঠিক আছে। দেখুন আমরা সাধারণত ইমেজ শার্পেনিং বলতে এই ধরনের কাজগুলোকেই বুঝি, ঠিক আছে। সো সেক্ষেত্রে তার মানে কি, ছবিতে শুধু বর্ডার থাকবে, তাই তো? ইমেজ ডিটেইলের থেকে আমার মেইনলি কাজ হলো এডস গুলো আমার বের করে আনা ছবিতে। তো সো সেই কারণে আমার যে ধর আমরা আগে তো লো পাস ফিল্টার ইউজ করছিলাম, এবার আমরা কি করবো, হাই পাস ফিল্টার ইউজ করবো, ঠিক আছে। সেই একই কাজ, কিন্তু প্রথম যে ডাইসের ছবি আছে সেই ছবির উপরে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করতেছি। ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করার পরে আমার এরপরে হলো এখানে যে লো লো ফ্রিকোয়েন্সি আছে, হাই ফ্রিকোয়েন্সি আছে, তাই তো? সো আমরা এখন হাই পাস ফিল্টার ইউজ করলে দেখো ওই মাঝখান দিকে কালো একটা গোল বা সার্কেল, তাই তো? তার মানে কি, আমি আস্তে আস্তে মাঝখান থেকে লো ফ্রিকোয়েন্সি যেগুলো আছে ওগুলো বাদ দেওয়া শুরু করতেছি, কাট অফ করা শুরু করতেছি। ওইটা যদি কাট অফ করা শুরু করি তাহলে আস্তে করে দেখতেছি আমরা কি হচ্ছে এখানে, এখানে হলো যে শেড গুলো আছে, ইয়ের রুবিক্স কিউবের শেড যেগুলো আছে, এই শেড গুলো কি আস্তে আস্তে কিন্তু ফুটে উঠতেছে, তাই না? আমরা যদি আরো বেশি লো ফ্রিকোয়েন্সি কাট অফ করি তাহলে, এই যে বেশি লো ফ্রিকোয়েন্সি যদি কাট অফ করি তাহলে কিন্তু এই ছবি পাচ্ছি আমরা, এই যে এটা, ঠিক আছে। তার মানে কি, আমার এডস, লাইন, পয়েন্ট যেগুলো আছে, এই হলো সেই পয়েন্ট, এই উপরের এগুলো, এই আস্তে আস্তে পয়েন্ট, এগুলো সব ফুটে উঠতেছে এখন। সো এই যে এডজ, তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, জিনিসটা কি বুঝলাম, আমার ছবিতে যদি কোনো পয়েন্ট থাকে বা কোনো লাইন থাকে বা কোনো এডজ যদি থাকে তাহলে সেইগুলো সাধারণত হাই ফ্রিকোয়েন্সি বিলং করে, রাইট? আর ছবির যে ভিতরের ডিটেল যেগুলো আছে সেগুলো লো ফ্রিকোয়েন্সি বিলং করে। ওকে, সো আমাদের যে লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার অথবা বক্স ফিল্টার, বক্স কার্নাল বা এইগুলোর মাধ্যমে আমরা কি করে থাকি, এই ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা কাজ করে থাকি বা ফুরিয়ার ডোমেইনে আমরা কাজ করে থাকি, এবং আমাদের যে এই হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি, এগুলো কোনটা বাদ দিতে হবে, কোনটা লাগবে, এইগুলো নিয়ে আমরা সাধারণত স্পাশিয়াল ফিল্টারিং এর কাজ করে থাকি, ঠিক আছে। এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে হলো স্পাশিয়াল ফিল্টারিং। এবার আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্মের দিকে চলে যাবো, ঠিক আছে। আমরা তো ভিজুয়ালি বুঝলাম, এবার ইমেজ শার্পেনিং এর ম্যাথমেটিক্যাল টার্মের দিকে যদি যাই তাহলে আমরা কি বলছিলাম, আমরা ডিফারেন্সিয়েশন করে থাকি, তাই না? ছবিতে আমরা কি করে থাকি, ডিফারেন্সিয়েশন করে থাকি। সো উই আর ডিলিং উইথ ডিজিটাল কোয়ান্টিটিস
হুজ ভ্যালুস আর ফাইনাইট, পিক্সেল ভ্যালুস গুলো সবসময় কি হয়, ফাইনাইট হচ্ছে, 0 থেকে হয়তো 255 মধ্যে, 0 থেকে 128 এরকম ফাইনাইট হচ্ছে। সো দেয়ারফর দ্য ম্যাক্সিমাম পসিবল ইন্টেন্সিটি চেঞ্জ অলসো ফাইনাইট। ওকে, মানে ইন্টেন্সিটি চেঞ্জও হবে যেটা, সেটাও ফাইনাইট, ঠিক আছে। shortest the shortest distance over which that change can occur is between the adjacent pixels। এইখানে কি বলছে, আচ্ছা এইখানে যে কথাটা বলছে সেটা হলো শর্টেস্ট ডিস্টেন্স, তার মানে হলো পরের যে পিক্সেল সেই পিক্সেলের থেকে আগের পিক্সেলের ডিস্টেন্স বা ডিফারেন্স কত, ঠিক আছে। আচ্ছা, ডান পাশে আমার একটা গ্রাফ দেখা যাচ্ছে। ওকে, এটার ওয়াই অক্ষ বরাবর কি ইন্টেন্সিটি, ঠিক আছে, এর এক্স অক্ষ বরাবর আমার সেই পিক্সেল ভ্যালুস। ওকে, আচ্ছা এইবার এক্স অক্ষ বরাবর পিক্সেল ভ্যালুস গুলো আছে, ঠিক আছে। তো পিক্সেল ভ্যালুস এর ইন্টেন্সিটি 6 পর্যন্ত। ওকে, ভ্যালুস এর ইন্টেন্সিটি হলো 6 পর্যন্ত। আমরা যদি একটু, আমি কি সেটা দিছি, আচ্ছা আমার, আমরা, আচ্ছা যাই হোক, এখানেই দেখি আমরা। সো এখানে ইন্টেন্সিটি ভ্যালুস যত বেশি, আমরা কথাই বুঝতে পারবো যে ছবি কেমন দেখতে, ঠিক আছে। আমরা এখান থেকে ইমাজিন করবো যে ছবিটা কেমন দেখতে, ঠিক আছে। সো কনস্ট্যান্ট ইন্টেন্সিটি তার মানে 6। ওকে, সো এইটুকু জায়গা হলো ছবির প্রথম, এইটুকু জায়গা হলো সাদা, আস্তে করে ছবিতে হলো কি পড়ছে একটা, আস্তে করে ছবিতে একটা শেড পড়ছে। সো পিক্সেল ভ্যালু হলো আস্তে করে কমে গেছে, তার মানে কালো বর্ডার পড়ার পরে তারপর আস্তে আস্তে একটা শেড পাইছে, তার মানে গ্রে লেভেল ধূসর হইতে হইতে নিচে নামছে, ঠিক আছে। তারপরে ধূসর, ওকে, পিক্সেল ইন্টেন্সিটি অত বেশি না, মানে একদম কালোর দিকে। ওকে, আবার হঠাৎ করে সাদা হয়ে গেছে, যার কারণে এখানে আমরা কি পাচ্ছি, একটা স্টেপ দেখতে পাচ্ছি। স্টেপ দেখে এখান থেকে আবার 6, তার মানে আবার সাদা হয়ে গেছে, ঠিক আছে। এইটা হলো মোটামুটি এইখানে, তাহলে কি কন্টিনিউয়াস ভ্যালু কত থাকতেছে, প্রথম ডটে 6 6 6 6, চারটা 6, তাই তো। চারটা 6-এর পরে এইখান থেকে এবার 5 4 3 2 1-এ যে আবার এক কনস্ট্যান্ট। তাহলে প্রথম দিকের এই কোড গুলো দেখি, 6 6 6 6 6 5 4 3 2 1, এখান থেকে এক আবার কনস্ট্যান্ট থাকতেছে কোন পর্যন্ত, স্টেপের আগ পর্যন্ত। আবার স্টেপ হইলে তখন কত হয়ে যাচ্ছে, 6, তারপরে 6 হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যে কজন আছি আমরা একটু রেসপন্স করি, আমি মাত্র যেটা বুঝালাম সেটা কেউ বুঝছে কিনা, কেউ যদি একটু রেসপন্স। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। সো এইবার হলো আমরা করতেছি, এইবারও করতেছি হলো যে আমরা ফার্স্ট ডেরিভেটিভ ইউজ করতেছি, ফার্স্ট ডেরিভেটিভ বা প্রথম প্রথম অন্তরীকরণ যেটা বলা হয়, একবার অন্তরীকরণ যেটা বলা হয়, ঠিক আছে। একবার অন্তরীকরণের সূত্র হলো এই বাম পাশে ডিএফ, কোন একটা ফাংশন যদি থাকে, ডেল এফ বাই ডেল ডিএক্স ইজ ইকুয়াল টু কি, এফ অফ এক্স প্লাস 1 মাইনাস এফ অফ এক্স। ওকে, এটা হলো আমরা কি করছিলাম জন্য, আমরা তার সূত্রের জন্য করছিলাম এখানে, আমি জাস্ট ভুলে গেলাম, অন্তরীকরণের চ্যাপ্টারে ছিল আমাদের 2য় নম্বর চ্যাপ্টারে, ঠিক আছে। ওই চ্যাপ্টারের সূত্র থেকে এটা পাওয়া আর কি, যাই হোক। সো এখানে কি এফ অফ এক্স প্লাস 1 মাইনাস এফ অফ এক্স, ঠিক আছে। সো এফ অফ এক্স প্লাস 1 মানে কি, পরের পিক্সেল মাইনাস আগের পিক্সেল। আচ্ছা, এবার এখানে দেখি, এখানে হলো 6 মাইনাস 6 কত, 0, তাহলে প্রথমটা 0, পরেরটা হলো, আচ্ছা এখানে এখানে সম্ভবত কোথা থেকে ধরছে, এখানে সম্ভবত দ্বিতীয় পিক্সেলের থেকে ধরছে। তাহলে আহ, দ্বিতীয় 6 আর তৃতীয় 6 দুইটা বিয়োগ করলে কত হয়, 0 হয়। তারপরে তৃতীয় 6 আর চতুর্থ 6 এটা বিয়োগ করলে কত হচ্ছে, 0 হচ্ছে। তারপর একটা 5 মাইনাস 6 কত, -1, 4 মাইনাস 5 -1, 3 মাইনাস 4 -1, 2 মাইনাস 3 -1, 1 মাইনাস 2 -1। তারপরে আবার যত সব 1 আছে ওকে নিজেদের মধ্যে আবার বিয়োগ করলে কত হচ্ছে, সব 0, তার মানে কনস্ট্যান্ট 0 পাচ্ছি। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, যে ভ্যালু গুলো কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, কমে আসতেছে। আমার একটাই ইয়ে থাকবে, চিন্তা থাকবে হলো কি, যে আমার ছবির মধ্যে হয় শুধু আহ আহ কোনো বর্ডার থাকবে, লাইন থাকবে, আর যেখানে লাইন সেখানেই সাদা, বাকি সব কালো, এরকম, ঠিক আছে। আমার চিন্তা থাকবে হলো এইটা। ওকে, আচ্ছা। সো এরপরে হলো 5 0 0 0। ওকে,
এবার সেকেন্ড ডেরিভেটিভ যদি করি, সেকেন্ড ডেরিভেটিভের সূত্র হলো এখানে ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার অফ এফ ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ওয়ান প্লাস এফ অফ এক্স মাইনাস ওয়ান মাইনাস টু অফ এফ এফ অফ এক্স। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু তিনটা পিক্সেল সংযুক্ত, তাই তো? আমি যে পিক্সেলে দাঁড়াইছি সেন্টার পিক্সেল সেটা হলো এফ অফ এক্স, আমার আগের পিক্সেল যেটা এফ অফ এক্স মাইনাস ওয়ান, পরের পিক্সেল যেটা সেটা হলো এফ অফ এক্স প্লাস ওয়ান। ওকে, এই তিনটা পিক্সেলের সম্পর্ক করে আমরা পার পিক্সেলের সেকেন্ড ডেরিভেটিভ করে আমরা কি পাচ্ছি, জিরো জিরো মাইনাস ওয়ান। আমরা এবার নিচের গ্রাফটা দেখি। ওকে, জিরো জিরো, প্রথমটা জিরো পরেরটা জিরো মাইনাস ওয়ান, তাহলে এক ঘর নিচে নেমে গেছে, এক ঘর নিচে কিন্তু এখানে, আবার উপরে উঠছে, তারপর আবার জিরো। ঠিক আছে, আবার হলো কি হচ্ছে, আবার পরে কতগুলো জিরো, তার মানে এখানে সব জিরো, আবার ওয়ান, আবার ওয়ান, তারপরে জিরো, এই জিরো, এবার ফাইভে উঠে গেছে, একদম একদম প্রথম ফাইভে। তার মানে এইখানে আমরা কি একটু এখানে এই জিরো জিরো যেগুলো আছে এগুলো সব কালো। হ্যাঁ, এইবার হলো আমরা এই ফাইভে উঠে একটু সাদা দেখা পাচ্ছি। তার মানে কি আমরা মোটামুটি কিন্তু একটা ব্ল্যাক হোয়াইটের একটা মাস্ক প্রায় বানায় ফেলছি সেকেন্ড ডেরিভেটিভের মাধ্যমে, তাই না? সো এইখানটায় আমাদের তার মানে কি, এই যে এইখানে এরা এই এই ফাইভ থেকে আবার মাইনাস ফাইভে নেমে গেছে। ঠিক আছে, সো এইখানে একটা জিরো ক্রসিং বলা হয়, এই মাঝখানের এটা হলো যে পয়েন্টটা, এইখানে এইখানে এই যে পয়েন্টটা যেটা, এটাকে বলা হচ্ছে হলো কি জিরো ক্রসিং। ঠিক আছে, এখানে ওই ফাইভ থেকে নিচে এইখানে মাইনাস ফাইভ নেমে গেছে, তার মানে কি ও এক্স অক্ষকে ক্রস করতেছে, ও এক্স অক্ষকে বরাবর ক্রস করতেছে, এটাকে বলা হয় হচ্ছে জিরো ক্রসিং। জিরো ক্রসিং থাকলে কি হয় সেটা আমরা পরে দেখতেছি। আমার মূল উদ্দেশ্য হলো যে কতগুলো জিরো ক্রসিং আছে সেগুলো বের করা। ঠিক আছে, এরপরে জিরো 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 জিরো। আমার মনে হয় এই স্লাইডটা মোটামুটি বোঝা গেছে, এই ডান পাশের চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য। ঠিক আছে, সো এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দিয়ে যে ফিল্টার তৈরি করা হয় সেই ফিল্টারকে বলা হচ্ছে হলো কি লাপ্লাসিয়ান ফিল্টার। ঠিক আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দিয়ে, ঠিক আছে, তার মানে হলো আমার লাপ্লাসিয়ান ফিল্টারটা হলো কি একটা ওই কার্নালের মতো, এটা মনে করো একটা 3x3 ফিল্টার বা ম্যাট্রিক্স। ঠিক আছে, ওই ম্যাট্রিক্সে থাকবে কি পিক্সেলের সবগুলোর কি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ গুলো সব ওর মধ্যে থাকবে, দ্যাটস কল্ড লাপ্লাসিয়ান ফিল্টার। ওকে, দিস ইজ দা লাপ্লাসিয়ান। এই যে নিচে এইখানে, এরপরে হলো আমার এখানে পুরো দেখাই দিছে যে লাপ্লাসিয়ান, দা ডিসক্রিট লাপ্লাসিয়ান অফ টু ভেরিয়েবল মানে এক্স আর ওয়াই। ঠিক আছে, সেটা সাধারণত এইরকম দেখতে হয়। ওকে, আমার এই ইকুয়েশন থেকে সেটা সাথে এটা হলো প্রথমটা হলো কি করছে, একবার এক্স এর পার্সপেক্টিভে ডিফারেন্সিয়েশন করছে দুইবার, পরেরটা হলো ওয়াই এর পার্সপেক্টিভে ডিফারেন্সিয়েশন করছে দুইবার, তারপরে দুইটা কি করছে, দুইটা জাস্ট যোগ করে দিছে। জাস্ট যোগ করে দিলে এখানে এই দুই চারটা টার্ম, প্রথম চারটা টার্ম তো থেকে যাচ্ছে, আর মাইনাস টু অফ এফ অফ এক্স হয়, এই মাইনাস টু অফ এফ অফ এক্স হয়, দুইটা যোগ করে কত হচ্ছে মাইনাস ফোর। তাহলে প্রথমটার কোএফিসিয়েন্ট কত, ওয়ান, তারপরেরটার কোএফিসিয়েন্ট কত, ওয়ান, এই চারপাশে এই যে চারটা ওয়ান বসায় দাও। ঠিক আছে, এখানে এফ অফ এক্স প্লাস ওয়ান ওয়াই, এই কোঅর্ডিনেটে ওয়ান বসাও, এটা ওয়ান বসাও, ওয়ান বসাও, ওয়ান বসাও, আর মাঝখানে কত থাকবে, এফ অফ এক্স ওয়াই, এটা সেন্টার পিক্সেল, সেন্টার পিক্সেলে কত থাকবে, মাইনাস ফোর। ওকে, বাদ বাকি যে চারটা পিক্সেল থাকবে সব জিরো বসায় দাও। দিস ইজ অ্যান আইডিয়াল, দিস ইজ আইডিয়াল লাপ্লাসিয়ান ফিল্টার আমি যেটা বলতে পারি। ঠিক আছে, এছাড়াও লাপ্লাসিয়ান ফিল্টার আবার এই ডেরিভেটিভ বা অন্য ধরনের কার্ডিনাল ইউজ টু ইমপ্লিমেন্ট অ্যান এক্সটেনশন অফ দিস ইকুয়েশন দ্যাট ইনক্লুডস দ্য ডায়াগোনাল টার্মস টু আদার লাপ্লাসিয়ান কার্নালস গুলো এরকম হয়ে থাকে যেখানে সব যদি ওয়ান থাকে, মাঝখানে কত থাকবে, মাইনাস এইট, তারপরে হলো এখানে ওয়ান গুলোকে আমি মাইনাস ওয়ান দিয়ে মাঝখানেটা আবার চার বানাইতে পারি। ফিল্টার হলো ফাংশন যে র্যান্ডম ভাবে যে কোনো ভাবে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, বাট সেক্ষেত্রে আমার ডিফারেন্সিয়েশনের যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশন দ্বারা সিদ্ধ হওয়া লাগবে। ডিফারেন্সিয়েশনের যে ইকুয়েশন আছে এটা দ্বারা কি হওয়া লাগবে, সিদ্ধ হওয়া লাগবে। তা এই প্যাটার্নে ফেলায় ওর কোএফিসিয়েন্টের মাধ্যমে আমার এই ল্যাপ্লাসিয়ান ফিল্টার গুলো কি করা লাগবে, প্রকাশ করা লাগবে। ঠিক আছে, ওকে, সো এইবার আসি আমরা এতক্ষণ এইখানে যেটা দেখলাম, এইখানে যেটা এটা আমরা ওয়েভের সাহায্যে দেখতে যদি চাই, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ প্রথমটা হলো একটা ফাংশন, প্রথমটা ফাংশন, এই যে এই হলো সেই ফাংশন। ওকে, এটা যদি আমি ডেরিভেটিভ বানাই, ফার্স্ট ডেরিভেটিভ হলো এখানে স্টিপ, এটাকে বলা হয় লোকাল এক্সট্রিমা, বলা হয় লোকাল এক্সট্রিমা বা লোকাল ম্যাক্সিমা। ঠিক আছে, বা এই লোকাল ম্যাক্সিমা প্রথমে হলো ও একটা আঁচ দেয় ফার্স্ট ডেরিভেটিভ যদি করি, যে হ্যাঁ তোমার এইখানে কোনো একটা মানে রুবিক্স কিউব যেটা দেখলাম ওইটার কি আছে, কানা আছে।
ঠিক আছে, ওইটার এডস আছে। সো এইখানে এডস ও কি করে, ডিটেক্ট করা শুরু করে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যখন পাচ্ছি তখন এর মধ্যে আমি এই একটা জিরো ক্রসিং, এই একটা জিরো ক্রসিং পাচ্ছি। ঠিক আছে, তার মানে এখানকার ভ্যালু এরকম আছে যে 5 - 5, এখানকার ভ্যালু -5 ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে হলো কি আমার জিরো ক্রসিং পাচ্ছে দুইটা। তার মানে এখন আমরা মোটামুটি ভাবে শিওর সেকেন্ড ডেরিভেটিভের মাধ্যমে যে ওইখানে, তার মানে এটা হলো একটু মোটা দাগ ছিল, হ্যাঁ। এইবার হলো সেকেন্ড ডেরিভেটিভ করলে একদম চিকন একটা দাগ ফেলায় দেয় বর্ডারে। কোন একটা বস্তু যদি থাকে, সেখানে যদি এডস থাকে, তাহলে একদম বর্ডারে সেটা একদম দাগ ফেলায় দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসছে লাপ্লাসিয়ান কিভাবে হলো একটা এডস ডিটেক্টর। সো লাপ্লাসিয়ান এখানে জাস্ট বলা আছে, আমরা এতক্ষণ যা বুঝালাম এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করে তার যোগফলই হলো লাপ্লাসিয়ান বলা হয় সেকেন্ড ডেরিভেটিভ। এরপরে আমরা যদি এই যেটা দেখলাম, ওকে, সো লাপ্লাসিয়ান হলো ডিসক্রিট লাপ্লাসিয়ান অপারেটর। আমরা সাধারণত একটু আগে যেটা বললাম আমি, যে কিভাবে হলো মান বসাচ্ছি। সো চারপাশে 1, মাঝখানে -4, ঠিক আছে, এইটা গুণিতক আকারে বাড়ে কিভাবে, সেটা হলো একটা নির্দিষ্ট ইকুয়েশন মেনে চলে, সেটা হলো এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের সাপেক্ষে, এটা এখানে বলা আছে। আচ্ছা, যাই হোক, আমরা ছবিতে যাই। ছবিতে যদি আমরা দেখি যে এই যে লাপ্লাসিয়ান ইউজ করছি 0 maps to 128, ঠিক আছে, তার মানে হলো সর্বোচ্চ পিক্সেল হলো 128। আর এইখানে আমরা এই লাপ্লাসিয়ান যদি ইউজ করি আমরা কি পাচ্ছি দেখো তো, আমরা পাচ্ছি হলো এখানে এই লেনার আমরা এডস গুলো আস্তে আস্তে পেয়ে যাচ্ছি। এটা কিন্তু অনেকটা হলো সেই ইয়ের মতো, তাই না? এটা হলো আর টাইলস এর যদি কেউ টাইলস লাগানো দেখো, তাহলে টাইলস এর অপোজিট পাশে এরকম বর্ডার 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 থাকে, ঠিক আছে। অথবা হলো কিছু পট্টি পাথরের মূর্তি টুর্তি যেগুলো থাকে সেগুলো হলো এরকম বর্ডার দেওয়া থাকে, ঠিক আছে। সো এইটার যদি শুধু জিরো ক্রসিং দেখাইতে চাই, তাহলে ডান পাশের এটা হলো শুধু জিরো ক্রসিং। ওকে, সো আমরা মোটামুটি মনে হয় বুঝলাম। এবার আসতেছে হলো, এরপরে আমরা ওয়ান ডাইমেনশনালে এডজ ডিটেকশন গুলো কিভাবে করতেছি, আর হলো এডজ ডিটেকশন এজ এ ফার্স্ট ডেরিভেটিভ এইটা, তারপরে লোকাল ম্যাক্সিমা। ফার্স্ট ডেরিভেটিভের যদি অ্যাবসলিউট ভ্যালু নিই, তাহলে সেক্ষেত্রে এরকম ভ্যালু পাচ্ছি। অ্যাবসলিউট ভ্যালু মানে যেটা নেগেটিভ সেটাও পজিটিভ হয়ে যাবে, অ্যাবসলিউট ভ্যালু সেটা বড় মান, তাই না? আচ্ছা, এরপরে আমরা এবার আসতেছি হলো এজ ডিটেকশনের দিকে। আমি কেন যাচ্ছি আস্তে আস্তে এজ ডিটেকশনের দিকে যাচ্ছি, আমরা গ্রেডিয়েন্ট বুঝতে, ঠিক আছে। গ্রেডিয়েন্টটাই সাধারণত কি, ওই মাঝখানে যে এডসটা যেটা পাচ্ছি না, ওইটার ওইটা হলো একটা শিপমেন্ট দেখাচ্ছে ছবির কালারের, কালো থেকে আস্তে আস্তে কিসের দিকে যাচ্ছে, সাদার দিকে যাচ্ছে। এক্স অক্ষ বরাবরও যাইতে পারে, প্রথম যে ছবিটা এটা এটা এক্স অক্ষ বরাবরও যাইতে পারে, ওয়াই অক্ষ বরাবরও যাইতে পারে, ওয়াই অক্ষ বরাবরও পরিবর্তন হতে পারে। উপরে এখানে কিন্তু এক্স অক্ষ বরাবর কোনো পরিবর্তন নাই, এখানে কিন্তু ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন, ঠিক আছে। সো এই যে পরিবর্তনটা, ঠিক আছে, এইটাকেই বা এটা এটা কিন্তু পিক্সেলের ইন্টেন্সিটির পরিবর্তন, তাই না? এটাকেই বলা হচ্ছে হলো কি বলা হয়, এটাকেই গ্রেডিয়েন্ট বলা হয়ে থাকে, যে কতটুকু পরিবর্তন করছে এই যে চেঞ্জটা, ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। যদি এক্স অক্ষ বরাবর গ্রেডিয়েন্ট দেখি, ওয়াই অক্ষ বরাবর, তাহলে গ্রেডিয়েন্টের মান কত হবে, 0 হবে, কারণ ওয়াই অক্ষ বরাবর কিছু পাল্টাচ্ছে না। ওকে, কোন একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে পয়েন্টে ওয়াই অক্ষ বরাবর পাল্টাচ্ছে না। আবার ওয়াই অক্ষ বরাবর যদি আমি গ্রেডিয়েন্ট ইয়ে করি, তাহলে সেক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর ভ্যালু থাকবে, এক্স অক্ষ বরাবর পাল্টাচ্ছে না, তাই তো। এই দুইটার মাঝখান বরাবর মনে করো কি যে ওরিয়েন্টেশন থাকে থিটা, তাই তো। এটা কিন্তু পোলার কোঅর্ডিনেট, কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমরা করছিলাম না, এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। তারপরে কি হচ্ছে, তারপরে হলো থিটার মান যদি বের করতে চাই, তাহলে আর স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এটা। সো ওইটার অনেকটা ওরকমই হিসাব, তাই তো। সো সেক্ষেত্রে হলো কি, মানে ডেল অফ আই ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, মানে টোটাল গ্রেডিয়েন্ট কতটুকু, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর টোটাল গ্রেডিয়েন্ট হলো ডেল আই বাই ডেল এক্স কমা ডেল আই বাই ডেল ওয়াই, ঠিক আছে। এখানে গ্রেডিয়েন্টের দুইটা জিনিস আছে, একটা হলো কি ম্যাগনিটিউড আছে একটা, আরেকটা হলো কি ম্যাগনিটিউড মানে মান, আর থিটা দিক, মান এবং দিক, ভেক্টর রাশির মান দিক ছিল সেরকম, গ্রেডিয়েন্ট এর ম্যাগনিটিউড এস, আরেকটা হলো কি থিটা, ওরিয়েন্টেশন থিটা, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এখানে আমরা এইভাবে আমরা হিসাব করতে পারি ওরিয়েন্টেশন। ওকে, সো এরপরে আসতেছে হলো ডিসক্রিট গ্রেডিয়েন্ট অপারেটর। ডিসক্রিট
যখনই ডিসক্রিট আসবে, ডিসক্রিট ল্যাপ্লাসিয়ানে কি ছিল, আমরা এরকম একটা ম্যাট্রিক্স পাইছি যেটা আমরা কি করতে পারি, ছবির উপরে কাজে লাগাইতে পারি। ওকে, এরপর আসছে ডিসক্রিট গ্রেডিয়েন্ট, ওইখানে এক্ষেত্রেও আমরা ওরকম একটা ম্যাট্রিক্স পাবো যেটা আমরা ছবির উপরে কাজে লাগাইতে পারি। সেটাও এক্স অক্ষ বরাবর একটা ইকুয়েশন ফলো করতেছে, ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশন ফলো করতেছে, এখানেও ইকুয়েশন ফলো করতেছে। কি করার জন্য, ছবির উপরে যাতে আমি এই প্রলেপটা ফেলাইতে পারি। ঠিক আছে, কি করার জন্য, এটা গ্রেডিয়েন্ট মাপার জন্য, ওটা লাপ্লাসিয়ান বা ইমেজ শার্পেনিং এর জন্য। ঠিক আছে, দুইটারই একই একই পারপাস, সেটা হলো কি এডস ডিটেক্ট করা বা এডস গুলো বের করা। ওকে, সো এই ধরনের আরো ইয়ে আছে যে গ্রেডিয়েন্ট, তারপরে গ্রেডিয়েন্টের 2 ডাইমেনশনের গ্রেডিয়েন্ট যেগুলো থাকে সেগুলো রবার্টস অপারেটর বলা হয়ে থাকে। তারপরে 3x3 যেগুলো, সেগুলোকে ফ্লুইড অপারেটর বলা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে সোবেল, এটা হলো সোবেল এক্স আর এটা হলো সোবেল ওয়াই। ওকে, এরপরে সোবেল 5x5 আছে। ঠিক আছে, সো এগুলো এখানে এখানে দেখো, এখানে ভালো করে খেয়াল করবে, এখানে সোবেল এক্স এ যেটা, এখানে ওয়াই অক্ষ বরাবর একদম মাঝখানেটা হলো 0 0 0 0 0। সো আর এখানে 5টা হলো কি 0 0 0 0। সো আমরা যদি একটা ছবির কথা চিন্তা করি, যেখানে একটা বড় নারিকেল গাছের পাতা আছে, ঠিক আছে, সেই নারিকেল গাছের পাতার মাঝখানে তাহলে আমি একটা বড় শেড পাচ্ছি বা এডজ পাচ্ছি, অনেক বড় এডজ পাচ্ছি, তাই না? সো এই বড় এডজটা কত লম্বা বা এই ধরনের এডজ গুলো কাউন্ট করতে গেলে আমার সাধারণত কি বড় ফিল্টার দরকার হয়ে থাকে। ঠিক আছে, সো এই ধরনের ফিল্টারের দ্বারা আমরা কোথাও একদম ছবি জুড়ে যে এডস গুলো থাকে, ঠিক আছে, সেই এডস গুলো আমরা কি করতে পারি, ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, সো এই হলো সোবেল ফিল্টার যদি আমি ইউজ করি, তাহলে সেক্ষেত্রে এইখানে এটা হলো সোবেল এক্স, সোবেল ওয়াই, আর সেই সোবেল এক্স ওয়াই দিয়ে আমরা গ্রেডিয়েন্ট ম্যাগনিটিউড যদি বের করি, তাহলে আমরা সাধারণত এই ধরনের ইয়ে দেখতে পাই। ঠিক আছে, আর আচ্ছা, এরপরে আসতেছে হলো এডস থ্রেশহোল্ডিং। থ্রেশহোল্ডিং এর ক্ষেত্রে হয় কি, থ্রেশহোল্ডিং এর ক্ষেত্রে হচ্ছে যে এডস এডস হলো একটা, আমরা একটা ভ্যালু ধরি, সিঙ্গেল থ্রেশহোল্ড টি, টি হলো একটা ভ্যালু। ঠিক আছে, সো সেক্ষেত্রে হলো ছবির যে মান থাকতেছে, গ্রেডিয়েন্ট ম্যাগনিটিউড থাকতেছে, সেটা আহ, যদি আহ, ওই থ্রেশহোল্ডের থেকে কম হয় তাহলে ওটা এডস না, আর যদি বেশি হয় তাহলে ওটা একটা এডস। ঠিক আছে, এটা কিন্তু একটা মানে হাইপোথিসিস টেস্টের মতো জিনিসটা। ঠিক আছে, হাইপোথিসিস কাকে বলা হয় বা হাইপোথিসিস টেস্টিং আমরা কেন করি, এটা থিওরি অফ মেশিন লার্নিং এ আছে। ঠিক আছে, আমরা দেখে নিতে পারবো। আর এটা হলো যদি মানে একের অধিক থ্রেশহোল্ড ভ্যালু তুমি দাও। ঠিক আছে, থ্রেশহোল্ডিং এর ক্ষেত্রে ভ্যালু তোমার দিয়ে দেয়া লাগে। হ্যাঁ, জিনিসটা হলো তোমরা যদি না বুঝে থাকো, আমি একদম সহজ বাক্যে যদি বলতে চাই, তাহলে সেক্ষেত্রে পিক্সেল ইন্টেন্সিটি মনে করো 0 থেকে 255 পর্যন্ত আছে। ঠিক আছে, তো এখন তুমি মনে করলা 128-এর নিচে যেগুলো আছে সবগুলো তুমি সাদা বানায় দিবা, 128-এর উপরে যেগুলো, সরি, 128-এর নিচে যেগুলো আছে সেগুলো সব কালো বানায় দিবা, 128-এর উপরে যেগুলো আছে সব তুমি সাদা বানায় দিবা, কোনো গ্রে লেভেল টেবিল কিছু তোমার দরকার নেই। সো এই যে 128 যেটা ধরতেছো তুমি, এটা হলো থ্রেশহোল্ড ভ্যালু। ওকে, এই 128 যেটা, এটাই হলো তোমার থ্রেশহোল্ড ভ্যালু। ওকে, সো এরপরে হলো সোবেল এজ ডিটেক্টর, থ্রেশহোল্ড এজ, থ্রেশহোল্ড কিভাবে, এখানে আমরা এই দেখো, এখানে কিন্তু কিছু গ্রে লেভেল অ্যাশ আছে গ্রেডিয়েন্ট ম্যাগনিটিউডের ক্ষেত্রে। এই ছবিতে থ্রেশহোল্ডের ক্ষেত্রে কি দেখো, হয় সাদা নাই কালো, হয় সাদা নাই কালো। ঠিক আছে, ওকে, আচ্ছা, এরপরে আসতেছে হলো যে, এরপরে আসতেছে আমরা যদি কোনো ছবিতে নয়েজ থাকে, যদি কোনো ছবিতে নয়েজ থাকে, তাহলে সেই ছবিকে যদি তুমি ফাংশন আকারে প্রকাশ করতে চাও, তাহলে সেইখানে সেই ফাংশন গুলোতে অনেক বেশি তোমার এরকম ইয়ে থাকবে, টিক থাকবে। ঠিক আছে, ঝিরঝির ঝিরঝির এরকম থাকবে। ওকে, সো এই ক্ষেত্রে যদি আমরা গ্রেডিয়েন্ট বের করি, তাহলে সেক্ষেত্রে আসলে আমার গ্রেডিয়েন্ট বের করাটা খুব কষ্টকর হবে, হোয়ার ইজ দ্য ইটস, তাই না? সো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি, এই ধরনের ক্ষেত্রেই, তার মানে কি, ভালো করে খেয়াল করো, যেসব ছবি নয়েজি ছবি, সেসব ছবির গ্রেডিয়েন্ট বের করে, গ্রেডিয়েন্ট দিয়ে আমি কিন্তু সেসব ছবির এজ ডিটেক্ট করতে পারবো না। বাম পাশে এফেক্টস অফ নয়েজ, এটা তার মানে এমনি ছবিতে তুমি পারবা, যদি ছবিতে নয়েজ এড করি তাহলে তুমি আর পারবা না, তাহলে তোমার কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট বের করা। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে ওই নয়েজটা কমাইতে হবে। কমাবো কি দিয়ে, গাউসিয়ান দিয়ে, রাইট? গাউসিয়ান প্রথম, এটা হলো গাউসিয়ানের ওয়েভ, আর এটা হলো নর্মাল যে ছবি, তুমি যে ছবি নয়েজি ছবি নিয়ে কাজ করতেছো সেইটা প্রথমটা এফ, আর গাউসিয়ান যেটা সেটা হলো এন,
অফ ডেটা বা সিগমা। আচ্ছা, এবার দুইটার কি কনভলিউশন করো, কনভলিউশন করলে কি হচ্ছে, কনভলিউশন করলে ওই দেখো নয়েজ চলে যাচ্ছে, নয়েজ কি হচ্ছে, চলে যাচ্ছে না? হ্যাঁ, দুইটার কনভলিউশন বা গুণ করলে নয়েজ কি করছে, চলে আসে। এইবার যদি তুমি ইয়ে করতে চাও, এইবার যদি তুমি গ্রেডিয়েন্ট বের করতে চাও, তাহলে তুমি একদম এই বরাবর একদম একটা গ্রেডিয়েন্ট বানাবে, ঠিক আছে? এই বরাবর তুমি একটা গ্রেডিয়েন্ট ছবির খুব সহজেই পেয়ে যাবে। ওকে, সো এটাই হলো তোমার আর কি সলিউশন। ওকে, যদি নয়েজ থাকে তাহলে সে তার সলিউশন এই। আমরা আরো সুন্দরভাবে আর কি জিনিসটা ইয়ে করতে পারি যদি আমার এখানে হলো এই দেখো, আহ, এটা হলো ডেরিভেটিভ অফ গাউসিয়ান। ওকে, গাউসিয়ান তো ডেরিভেটিভ অফ গাউসিয়ান যদি তুমি ব্যবহার করো, এখানে উপরে শুধু গাউসিয়ান ছিল, এটা হলো কি এবার গাউসিয়ানের ডেরিভেটিভ করতেছো, ডেরিভেটিভ করে তারপর গুণ করতেছো। তার মানে আগে শুধু গাউসিয়ান দিয়ে স্মুথ করছিলাম, এবার গাউসিয়ান রে ডেরিভেটিভ করে বা একবার ডিফারেন্সিয়েশন করে তারপরে যদি তুমি ওইটা কি করো, কনভলিউশন যদি করো, তাহলে সেক্ষেত্রে দেখো এইখানে কিন্তু তুমি জিরো ক্রসিং পাচ্ছ একটা, দেখছো? এই জিরো ক্রসিং পাইলে তুমি তো তাহলে এডস পেয়ে যাচ্ছ, মানে এডস পাওয়ার সম্ভবত তোমার বাড়তেছে। আরো সুন্দর কি জানো, তুমি যদি গাউসিয়ানের ওপরে লাপ্লাসিয়ান যদি মারো, ঠিক আছে, তারপরে যদি তুমি কনভলভ করো, একদম রেজাল্টে তুমি জিরো ক্রসিং পাচ্ছ, তার মানে একদম এডস তোমার দেখা দিচ্ছে। সো সেক্ষেত্রে তাহলে কি আমরা এখানে আস্তে আস্তে দেখলাম কি, যে নয়েজি কোনো ছবি যদি থাকে তাহলে তুমি কি করতে পারো, তাহলে তুমি লাপ্লাসিয়ান অফ গাউসিয়ান দিয়ে তারপরে ওই ছবির পরে মারবা, ছবির পরে মারার পরে এইবার হলো কি করবা তুমি, এবার তুমি কি করবা, তারপরে হলো ছবি ওটার সাথে তুমি গুণ করো, গুণ করার পরে তুমি তাহলে এডস পেয়ে যাচ্ছ তুমি ছবি, ঠিক আছে? এখানে লাপ্লাসিয়ান গাউসে গ্রেডিয়েন্টের একটা সম্পর্ক দেওয়া হয়েছে, ওটার কিছু না। এখানে হলো আমরা এবার এতক্ষণ মানে 2 দিন বা 2.5 দিন ধরে আমি মানে সাদা কালো ছবি নিয়ে কথা বলছি, তোমাদের সাথে একটু কালার ছবি নিয়ে কথা বলতেই হবে অবশ্যই, না হলে অসমাপ্ত থেকে যাবে কোর্সটা। সো কালার ছবি নিয়ে কিছু কথা বলি, ঠিক আছে? কালার ছবি আমরা কি জানি, RGB, তাই তো? রেড গ্রিন ব্লু, না, রেড গ্রিন ব্লু হলো প্রাইমারি কালার মডেল। ওকে, এর আরো বিভিন্ন কালার মডেল আছে, ঠিক আছে? কেন বিভিন্ন কালার মডেল, বিভিন্ন কালার মডেল, তার কারণ হচ্ছে কি, দেখো হার্ডওয়্যার ওরিয়েন্টেড মডেল যেগুলো আছে, যেমন কালার মনিটর, ক্যামেরা, আমরা যে ক্যামেরাগুলো ইউজ করি, মানে অধিকাংশ ক্যামেরা সেই তোমার মনে করো কি যে নাইকন বা ক্যাননের যেসব অধিকাংশ ক্যামেরা আগের থেকে যেসব ক্যামেরা গুলো ছিল ওরা RGB ইমেজে বিশ্বাস, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে আসতেছে হলো তোমার সব ক্যামেরা না, ঠিক আছে, অধিকাংশ ক্যামেরার কথা বলছি। এরপরে আসতেছে হলো কালার প্রিন্টিং এর জন্য তোমার CMY মডেল এবং CMYK RGBর মতোই মডেল এগুলা। ওকে, আর আমরা এইবার আসতেছে হলো আমরা কিভাবে ছবিকে দেখি। তুমি মনে করো একটা ছবি দেখলা, তুমি কিন্তু ওই ছবিতে আহ লালের কতটুকু ইন্টেন্সিটি বা লাল কত পার্সেন্ট আছে, সবুজ কত পার্সেন্ট আছে, তারপরে হলো ইয়ে কত পার্সেন্ট, ব্লু কত পার্সেন্ট আছে, এইভাবে কিন্তু তুমি জীবনও ব্যাখ্যা করবে না। তুমি ব্যাখ্যা করবে এইভাবে, ইস এখানে এই যে মানুষটা আছে, এই মানুষটা হবে একটু ব্লারি হয়ে গেছে, অথবা ইস এই কালার তো একদম জ্বলে গেছে, ঠিক আছে? সো এই ধরনের যে সকল ইয়েগুলো আছে, ঠিক আছে, সো আমরা হিউম্যান যখন, মানে মানুষ যখন একটা ছবি নিয়ে ব্যাখ্যা করি, তখন সেক্ষেত্রে আমরা আমরা ছবিতে এখানে HSI, সরি, এখানে HSI হবে, ঠিক আছে? সেটা হলো কি হিউ, স্যাচুরেশন, ইন্টেন্সিটি। ওকে, আমরা এই তিনটা জিনিস নিয়ে ছবির পারসেপশন ব্যাখ্যা করি আমরা সাধারণত। সো আমাদের জন্য হলো এই মডেল, আমাদের জন্য HSI মডেল, কালার প্রিন্টিং এর জন্য CMY বা CMYK মডেল, ঠিক আছে? হার্ডওয়্যার যেগুলো আছে সেগুলো। সো এই মডেলগুলো কি হয় কি, এদের মধ্যে ইন্টার রিলেশন আছে, মানে ইন্টারনাল রিলেশন আছে, ঠিক আছে? সো ইন্টারনাল রিলেশন যদি থাকে তাহলে কি করা যায়, তোমার এক মডেল থেকে আরেক মডেলে যাওয়া যায়, এক মডেল থেকে কি করা যায় আরেক মডেলে যাওয়া যায়, কিসের মাধ্যমে, দেখা যাক। তাহলে RGB থেকে CMY তে কিভাবে কনভার্ট করবো, আমার কিছু ছবি আছে RGB, ঠিক আছে, সেগুলো কালার প্রিন্টিং করা লাগবে, তার জন্য আমার CMY তে কনভার্ট করা লাগবে। ওকে, সো CMY তে যদি কনভার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে এই হলো ইকুয়েশন। এক্ষেত্রে কি করতেছি, আমার ছবি মনে করো পিক্সেল ভ্যালু 0 থেকে 255 পর্যন্ত আছে, আমরা কি করব, নর্মালাইজ করে ফেলবো। নর্মালাইজ করা কাকে বলতেছি, নর্মালাইজ মানে সব ভ্যালুকে 255 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাতে কি হচ্ছে, ছবির পিক্সেলের যে রেঞ্জ গুলো আছে ওটা 0 থেকে
ওয়ানের মধ্যে হয়ে যাচ্ছে, 0 থেকে 1 এর মধ্যে যখন হয়ে যাচ্ছে তখন আমরা কি করতেছি, তখন আমরা 1 থেকে আর বাদ দিব, তখন আমরা জি বাদ দিব, তখন আমরা কি বি বাদ দিব। ওকে, সো এইভাবে আমরা কি সি এম ওয়াই এই তিনটা ভ্যালু আমরা কি করতেছি, আমরা বের করতেছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি আরেকটা বলছিলাম সিএমওয়াই কে কি, কে হলো একটা মানে লেজ বলতে পারো সিএমআই মডেলের। এই কে হচ্ছে কি, কি হলো আহ কালো, ব্ল্যাক। এই কে হলো কি, ব্ল্যাক। ঠিক আছে, কে ইজ ইকুয়াল টু কি মিনিমাম অফ সিএমওয়াই। ঠিক আছে, তার মানে সিএমওয়াই এই তিনটা ফাংশনের একদম মিনিমাইজ করলে আমরা কে পেয়ে থাকি। ঠিক আছে, তারপরে হলো এইখানে কে এর সাথে একটা ইন্টার কোরিলেশন এখানে বলা হয়েছে। হ্যাঁ, তোমরা যদি কেউ সিএমওয়াই থেকে সিএমওয়াই কে কার তোমরা ইয়ে করো, কনভার্সন করো, তাহলে এই ইকুয়েশন দিয়ে তোমরা কোডে কালার কনভার্ট করে দেখতে পাবে। ঠিক আছে, আর তোমাদের যদি দাবি থাকে, মানে আপনাদের যদি দাবি থাকে, সরি মনে করবেন প্লিজ। সো আপনাদের যদি দাবি থাকে তাহলে এই সব বিষয়ে আমি যে কম্পিউটার ভিশন কোর্সটা নিব সেক্ষেত্রে আমি কোড করে দেখাই দিব আপনাদের যে আমরা কিভাবে কালার কনভার্ট করতে পারি। ঠিক আছে, কারণ হলো আসলে 3 দিনের ওয়ার্কশপে ইমেজ প্রসেসিং হয় না বিষয়টা। হ্যাঁ, কারণ এটা অনেক ভাস্ট সিলেবাস, অনেক ভাস্ট সিলেবাস। আর আমি মানে আর আমাকে অনেক কিছু স্কিপ করা লাগতেছে। হ্যাঁ, সো ডিটেইলে যদি আমার কোড দেখানো লাগে তা প্রায় এটা মানে অন্তত অ্যাটলিস্ট 1 মাসের মতো লেগে যাবে। হ্যাঁ, যাই হোক, সো আমি চিন্তা করছি যে ওইখান থেকে যারা কম্পিউটার ভিশন কোর্সের দিকে যাচ্ছেন তাদেরকে আমি আমার যেগুলো বাকি থাকবে, বিশেষ করে ইমেজ সেগমেন্টেশন, পরশু সেগমেন্টেশন আছে, তারপরে হলো কিছু কিছু বিশেষ ফাংশন আছে, তারপর কেমিন আছে, এই ধরনের অ্যালগোরিদম যেগুলো আছে যেগুলো আমরা ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে ইমেজ প্রসেসিং করে কম্পিউটার ভিশনে যাওয়ার সময় এই অ্যালগোরিদম গুলো মানুষ ইউজ করে। সো এইগুলোর কোড করে তারপরে দেখায় দিতে পারলে সেটা ভালো হয়, কারণ তাহলে হয় কি যে আপনারা সরাসরি রিসার্চে এগুলো কাজে লাগাইতে পারবেন একদম। ঠিক আছে, সো এখন আমরা দেখি এখানে যে কিভাবে আরজিবি থেকে এইচএসআই তে কনভার্ট করা হয়। এগুলো আপনারা পরে দেখে নিন। ঠিক আছে, ভালো করে দেখে, এবং আপনাদের খুব ইয়ে হবে। যেমন মনে করেন কি আমি জাস্ট একটু শেয়ার বন্ধ করে আমরা একটু ঘুরে আসি। যেমন এখানে কি দেখতেছি, কনভার্টিং কালার্স টু আরজিবি টু এইচএসআই, তাই তো? এরপরে আসতেছে হলো এইচএসআই টু আরজিবি, তাই তো? আচ্ছা, সো এই ধরনের কনভার্সন গুলো আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু অনলাইন থাকেন। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, কোডের স্ক্রিন। কে একজন একটু রেসপন্স করে প্লিজ। জি দেখা যাচ্ছে। আমার কোডের স্ক্রিন, আচ্ছা। এইটা হলো একটা ফাংশন, যে ফাংশনটা কি করতেছে, যে ফাংশনটা হলো এইচএসআই থেকে আমার আরজিবি তে কনভার্ট করে দিচ্ছে। ঠিক আছে, সো এই ফাংশনে আমি এই একটু আগে কি করলাম, ও আচ্ছা এখানে ম্যাথের নিচে হলুদ দেখাইছে কারণ আমি ম্যাথ ইনপুট করি নাই। আচ্ছা, যাই হোক, সো এই ফাংশন কি করতেছে, এই ফাংশন করতেছে হলো আরজিবি তে কনভার্ট করে দিচ্ছে কোন একটা ছবি যদি এইচএসআই তে থাকে। ঠিক আছে, আরো আমরা দেখি উপরের দিকে দেখি, এই হলো আরেকটা ফাংশন যেটা হলো কি আরজিবি থেকে এইচএসআই তে কনভার্ট করে দিচ্ছে। ঠিক আছে, সো এই ফাংশন যদি আমরা যে কোনো কালারফুল ছবি, যে কোনো কালারফুল, অবভিয়াসলি সেটা আরজিবি হইতে হবে অথবা এইচএসআই হইতে হবে। সো আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে এই যে সেটা এইচএসআই তে কনভার্ট হয়ে যাচ্ছে। সো এগুলো আমাদের কি করতে হবে, আমরা মানে এগুলো সাধারণত ফাংশন তৈরি করা থাকে বা আমরা তৈরি করি। ঠিক আছে, অনেকে বলে যে ফাংশন তৈরি করা আছেই, তাহলে কি দরকার এগুলো ভিতরে আর কি অ্যানালাইসিস করার বা কি দিয়ে কি হচ্ছে। বাট আপনি যদি একদম কোর ইমেজ নিয়ে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে এই ট্রান্সফরমেশন গুলো যেগুলো হচ্ছে, ভ্যালু থেকে ভ্যালু বাদ দিচ্ছেন, অথবা এখানে আপনি একবার ইফ কন্ডিশন একবার ইলস ইফ কন্ডিশন এগুলো ইউজ করতেছেন। ঠিক আছে, এখানে 3টা সেক্টর লাগে। একটা হলো আরজি সেক্টর, যদি আমি এইচএসআই থেকে আরজিবি তে কনভার্ট করতে চাই তাহলে একটা আরজি সেক্টর, একটা হলো জিবি সেক্টর, আর একটা হলো বিআর সেক্টর। এই 3টা সেক্টরের জন্য আলাদা আলাদা কাজ করা লাগে। তারপর তিনটার জন্য, তারপর 3টা একসাথে ম্যাচ করে তারপর ক্লিক করে দেন হলো আমরা
এই ছবিতে কনভার্ট করতে পারি, ঠিক আছে। সো বিভিন্ন ছবির আসলে বিভিন্ন ধরনের কালার মডেল আসলে বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন, ঠিক আছে। সো এই ধরনের কোডগুলো আসলে আমি আপনারা যদি চান, ঠিক আছে, তাহলে আমি কোড শেয়ার করে দিব আপনার সাথে। আমার সাথে আপনাদের কমিউনিকেশন থাকলে আমরা কোড নিয়েও আলোচনা করব, ঠিক আছে। সো সেক্ষেত্রে আপনারা যদি কম্পিউটার ভিশন কোর্সে যান তাহলে তো আমার জন্য আরো সুবিধা হবে ইন্টারেকশন হওয়া দুজনের মধ্যে, ঠিক আছে। সো এটাই আর কি। আহ মানে সব কোডই মোটামুটি করা আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে হয়ে ওঠে না, ঠিক আছে। এটা হলো কালার স্লাইসিং, এটাকে বলা হচ্ছে কালার স্লাইসিং। আমাদের স্লাইডে আছে যে একটা নির্দিষ্ট লেভেলের কালারকে আপনি যদি বলেন যে কেটে ফেলে দেবো, ঠিক আছে, একটা নির্দিষ্ট লেভেল বা নির্দিষ্ট পয়েন্ট আপনি বলে দিলেন যে এরকম আমার ইয়ে আছে, ভ্যালু আছে, এই ভ্যালুর কালারকে আমরা বা রেড কম্পোনেন্টকে আমরা কি করব, কেটে ফেলে দেবো বা সেগমেন্ট করে রেড কম্পোনেন্টকে বের করে নিয়ে আসবো। এই কিন্তু সেটা বের করে নিয়ে আসছে কালার স্লাইসিং এর মাধ্যমে, ঠিক আছে। সো এটা হলো আরেকটা হলো ছবি নিয়ে। এরপরে আমরা যদি এইটাই যাই, ঠিক আছে, এইটায় গেলে আমার এইটা হলো সেই হিস্টোগ্রাম, ঠিক আছে। এটা হিস্টোগ্রাম, আমরা গতকালকে হিস্টোগ্রাম পড়ছি, হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন পড়ছি, আমরা কি পড়ছি আরো লোকাল হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন পড়ছি, তাই না। সো ফার্স্টে হলো কোনো একটা ছবি, আমরা যদি এই হলো একটা কুত্তার ছবি, ঠিক আছে, এই সরি কুকুরের ছবি, এই কুকুরের ছবিকে আমি ফার্স্টে রিসাইজ করছি, রিসাইজ করার পরে আমরা দেন হলো কি করতেছি, আমরা এটার হিস্টোগ্রামটা বের করতে চাচ্ছি, এই হলো সেই হিস্টোগ্রাম। ওকে, সো এইটা হিস্টোগ্রামের আমরা এই ছবিটাকে মূলত নিছি হলো হিস্টোগ্রামটা কি খুব একটা খাপ ছাড়া দেয়। দেন হলো আমরা কি করতেছি, আমরা হলো করতেছি হলো এই ছবির ইন্টেন্সিটি বের করতেছি। ইন্টেন্সিটি বলতে কি, এগুলো কিন্তু পিক্সেল ভ্যালু, সব পিক্সেল ভ্যালু কিভাবে বের করা যায়, ইনপুট অফ লাইন স্পেস দিয়ে আমরা পিক্সেল ভ্যালু বের করা যায়। সো এখানে কোড আর এক থিওরি আরেক জিনিস। কোড হলো কি থিওরি দিয়েই কোড করা যায়, তাই তো। সো এই জন্যই থিওরির দিকে আমি প্রথমে গেছি। আর কোডে হলো কি, এখানে আমার এখানে এনপি ডট লাইন স্পেস মানে কি, সে এমন একটা ম্যাট্রিক্স তৈরি করবে যার স্টার্ট পয়েন্ট দিয়ে দিবেন সেটা হলো কত 12, স্টপ পয়েন্ট আপনি দিয়ে দিবেন সেটা হলো কত 255। তার মানে প্রথমে কত 12, পরে লাস্টে কত 255, নাম্বার অফ পিক্সেলস কত 255, ঠিক আছে। এন্ড পয়েন্ট কি থাকবে, হ্যাঁ ট্রু। ওকে, ডি টাইপ ডাটা টাইপ কি হবে ইন্টিজার, যদি ফ্লোট দেন এরপর একটা করে দশমিক বসে যাবে। ওকে, সো এটা হলো কি, এটা হলো পিক্সেল প্রিন্ট অফ কি ইন্টেন্সিটি দিয়ে দিচ্ছি। এরপরে হলো কি ইন্টেন্সিটি আর ফ্রিকোয়েন্সি, এই দুইটা জিনিস দিয়ে, কারণ কি ওয়াই অক্ষ বরাবর ইন্টেন্সিটি থাকে, এক্স অক্ষ বরাবর ফ্রিকোয়েন্সি থাকে, এই দুইটা জিনিস দিয়ে কি করা যাবে ক্যালকুলেট বা আমরা হিস্টোগ্রামটা বের করতে পারবো, ঠিক আছে। এই যে আমি এখানে ইন্টেন্সিটি আর ফ্রিকোয়েন্সিটা ওই সন্ধ্যায় বাংলাদেশ জিম্বাবুয়ে খেলা দেখতে দেখতে প্রিন্ট করতেছিলাম। ওকে, সো এইটাই হলো আমার নর্মালাইজ। এরপরে হলো নর্মালাইজ হিস্টোগ্রাম, ম্যাটপ্লটলিব দিয়ে কিভাবে হিস্টোগ্রাম নর্মালাইজ করা হয়, এটা একটা কালার দিয়ে দেয় সুন্দর করে। এরপরে আসতেছে হলো আমার এখানে ইন্টেন্সিটি আর ফ্রিকোয়েন্সি গুলো যদি শুধু দেখানো যায়, ইন্টেন্সিটি হলো এই ওয়াই অক্ষ বরাবর এই যে দাগ দিয়ে দিছি, ঠিক আছে, আর হলো ফ্রিকোয়েন্সি গুলো এখানে দিয়ে দিছে। এরপরে হলো আমরা যদি ইকুয়ালাইজেশন করি তাহলে এই যে আমরা একটু ছড়ায় দেওয়ার চেষ্টা করতেছি, হ্যাঁ একটু ছড়াই দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমি এখানে আলাদা ইকুয়ালাইজ হিস্টোগ্রাম দিয়ে ফাংশন দিয়ে হিসাব করে তারপরে হলো হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন করছি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু সময় স্বল্পতার কারণে পরে আপনাদের মানে দরকার হইলে আমি এটা প্রোভাইড করবো ইনশাল্লাহ। আর এরপরে আসতেছে হলো এখানে হলো পুরো চারটা আমি প্লট করছি, ঠিক আছে, যে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন কিভাবে করা হয়। এরপরে আসতেছে হলো লোকাল হিস্টোগ্রাম। আপনাদের একটা মজার জিনিস দেখাই, এই জন্যই আমি এতক্ষণ মানে এই কোড দেখালাম। একটা হলো ইমেজ প্যাডিং। ইমেজ প্যাডিং জিনিসটা হলো কি, এটা আপনারা জেনে রাখেন, আপনাদের খুবই কাজে লাগবে। আমরা যখন কার্নাল গুলো ইউজ করি তখন ওই বর্ডার হলো এই বর্ডারে কার্নাল ধরে না, ঠিক আছে, কারণ হলো ম্যাট্রিক্সের শেপ এক ধরনের হয়, কার্নালের শেপ আরেক ধরনের হয়। সো আমরা যখন এই ধরনের ফেস গুলো আমরা যখন এই ধরনের প্রবলেম গুলো আমরা যখন ফেস করি তখন সেই ক্ষেত্রে হয় কি আপনাদের, আমরা হলো একটা জিরো প্যাডিং ইউজ করি। জিরো প্যাডিং বলতে আমরা মানে ম্যাট্রিক্সের চারপাশে ধরে ভ্যালু সব জিরো হবে, মানে এমনি তো ম্যাট্রিক্সটা আছে ওর চারপাশে আমি আরেকটা বর্ডার লাগাই দেবো। কিসের বর্ডার, জিরোর বর্ডার। এখানে কি 188 188, এটা হলো একটা, এটা হলো সেই ছবি,
আর আমরা এরপরে কি করতেছি, এই যে 0 0 0 0 0 0 বর্ডার আমরা এই প্যাডের মাধ্যমে বসাই দিচ্ছি। এই দেখেন এখানে কি হচ্ছে, তাহলে একদম সরু আপনারা কিন্তু একটা কালো বর্ডার পাচ্ছেন এই যে, ঠিক আছে, সরু একটা বর্ডার আপনারা পাচ্ছেন। ওকে, সো লোকাল হিস্টোগ্রাম করার সময় আমার অবশ্যই প্যাডিং ইউজ করা লাগে, ঠিক আছে। না হলে আমরা কি করতে পারতেছি না, লোকালি আমরা এভারেজ করতে পারতেছি না, বা লোকালি হিস্টোগ্রামটা আমরা বের করতে পারতেছি না। ওকে, এরপরে হলো আমরা ওই লোকালি যদি আমরা 64 দেই সাইজ, লোকাল হিস্টোগ্রামের উইন্ডো সাইজ, এই যে উইন্ডো সাইজ, এই যে ফাংশনের উইন্ডো সাইজ দিয়ে তারপর হলো এই ফাংশনটা তৈরি করা। তাহলে এই উইন্ডো সাইজের মান আমি একবার 64 দিচ্ছি, একবার 128 দিচ্ছি, একবার 256 দিচ্ছি, ঠিক আছে। সো দিয়ে তারপরে হলো আমরা এইভাবে প্লট করতেছি। দেখেন এই ছবিতে কিন্তু আপনারা হয়তো কি ম্যাক্সিমাইজ করা যাবে। আচ্ছা, সো এক্ষেত্রে হলো আমার এইখানে কি হচ্ছে, এখানে কিন্তু কন্ট্রাস্ট একটু কমে যাচ্ছে যখন আমরা কি করতেছি, উইন্ডো সাইজ বড় করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আরো উইন্ডো সাইজ যখন 256 করে দিচ্ছি তখন বক্স সাইজ কি হচ্ছে, আরো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই হলো মোটামুটি হিস্টোগ্রাম দেখাইলাম। এরপরে দেখাই আমি লাপ্লাসিয়ান প্লাস গাউসিয়ান। গাউসিয়ানের উপরে কি করতেছিলাম, আমরা লাপ্লাসিয়ান মেরে তারপরে ছবি ইয়ে করতেছিলাম, তাই না। সো এইটা হলো সেই লাপ্লাসিয়ান ম্যাট্রিক্স। এই যে আমি আলাদা করে এখানে ডিফাইন করে ম্যাট্রিক্স লিখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্টে হলো গ্রে স্কেলের জন্য নিয়ে কাজ করতেছিলাম আমরা, সাদা কালো ছবি নিয়ে। সো এইটা হলো আমি রঙিন ছবি নিয়েছি, রঙিন ছবি নিয়ে এটা একটা প্রজাপতি রঙিন ছবি, ঠিক আছে। যদি আমি প্রজাপতি রঙিন ছবি, ওকে, সো যদি আমি এটাকে প্লট ডট টিম শো দিয়ে আমি যদি এখানে বাটারফ্লাই দেই, ঠিক আছে, আসো, এই এই হলো সেই প্রজাপতির ছবি, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আমরা এবার কি করি, আমরা যদি এবার এটাকে কেটে আমরা এবার গ্রে স্কেলে কনভার্ট করার পরে আমরা যদি এবারে এইখানে ওয়াটার গ্রে, তাই না, ওয়াটার গ্রে যদি দেই, তাহলে এইবার যদি দেই, এইবার ছবিটা কি গ্রে স্কেলে হচ্ছে। তারপরে এইখানে সম্ভবত বিজিআর টু গ্রে হচ্ছে, তাই না। এটা বিজিআর টু গ্রে কেন, আচ্ছা, গ্রে স্কেল 0 টু লাপ্লাসিয়ান কালার বাটারফ্লাই। আচ্ছা, সো এরপরে আসতেছে যে আমার এরপরে হলো আমরা যদি এই লাপ্লাসিয়ানটা ইউজ করি, এই লাপ্লাসিয়ান আমার কার্নাল ব্যাংক, তাহলে কি কার্নাল ব্যাংকে লাপ্লাসিয়ান দিয়ে দিলাম, কনভলিউশন করতেছি আমরা কি, আমরা ওই যে গ্রে লেভেল ইমেজ আছে সেইটার উপরে লাপ্লাসিয়ান ফিল্টার মারলাম। সেই লাপ্লাসিয়ান ফিল্টার মারার পরে তারপরে আবার কি করতেছি, আমরা গাউসিয়ান ব্লার ইউজ করতেছি। তাহলে এইটা হচ্ছে কি, এই সেই গাউসিয়ান লাপ্লাসিয়ান ইউজ করলাম। ওকে, গাউসিয়ান লাপ্লাসিয়ান ইউজ করার পরে এইটা হলো আমার আসতেছে, এটা হলো সেই অরিজিনাল ইমেজ, ঠিক আছে, বাটারফ্লাই গ্রে। এরপরে আসতেছে লাপ্লাসিয়ান, এরপরে আসতেছে গাউসিয়ান লাপ্লাসিয়ান। আমরা কিন্তু আস্তে আস্তে এডস গুলো খুব ভালো করে যদি দেখি তাহলে কিন্তু এডস এটাই আরো বেশি স্পষ্ট গাউসিয়ান লাপ্লাসিয়ান মারার পরে। অনেকে অনেকে বলবে যে ভাই না, লাপ্লাসিয়ানে হয়তো বেশি স্পষ্ট বা উম, এরকম সামথিং। বাট এক্ষেত্রে হলো এখানে কিন্তু প্রজাপতির ভিতরে কিছু সাদা ইফেক্ট আছে, তাই না, যেগুলো কিন্তু এখানে নাই। তার মানে কি, ওই যে মাইনর এডস যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে মেজর এডস ধরতেছে প্রজাপতি। ওকে, সো এটা হলো লাপ্লাসিয়ান প্লাস গাউসিয়ান দেখলাম আমরা। এরপরে আমার আরো কাজ করা আছে, এই যে এটা হলো এইচএসভি তে কি, এটা হিউ স্যাচুরেশন, আর এটা হলো ভ্যালু, তাই তো। এটা হলো এইচএসভি, যদি আমরা আমরা একটু দেখি কেমন হয় দেখতে, এইচএসভি দেখতে কেমন হয় একটা ছবি। ওকে, ছবিতে খুব একটা বেশি পরিবর্তন হবে, 8 জিবি ও 300
HSV, তাই তো? ও বাবা, অবস্থা খারাপ। কালার মডেলের ইফেক্ট দেখছেন? কালার মডেলের ইফেক্ট কিন্তু এরকম, ঠিক আছে। সো দেন হলো আবার সবই আমরা বিজিআর থেকে কনভার্ট করতেছি, ঠিক আছে। তারপর RGB তো আমরা মাত্র দেখলাম, এবার আমরা ল্যাবে যাই। ওকে, CMYI, ঠিক আছে, আমরা একটু যেটা পড়তেছিলাম। তারপরে হলো আমরা যাই হলো গ্রেস্কেলে যাই। ঠিক আছে। সো এরকম এরকম আর কি, যে পরিবর্তন যেগুলো হচ্ছে, ঠিক আছে। সো আর কি দেখানো যেতে পারে, কালার স্লাইসিং আমরা দেখাইছি। আচ্ছা, আমরা আবার স্লাইডে চলে যাই। ওকে, সো এটা মোটামুটি আমরা কালার মডেল সম্পর্কে ধারণা পাইলাম। ফুল কালার ইমেজ এখানে হলো আর কিছু উদাহরণ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। যে আমরা যদি একেবারে আলাদা করে ফেলাই, হ্যাঁ, যে যেমন ম্যাগনেটা CMYI থেকে, ঠিক আছে, ব্ল্যাক, এগুলো যদি আলাদা আলাদা করে রঙিন ছবি থেকে, ফুল কালার ইমেজ থেকে যদি পুরো পোর্শন ধরে আলাদা করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি রকম পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, দেন এটা হলো কালার স্লাইসিং, হ্যাঁ, যেটা ইয়ে করতেছিলাম। এরপরে আসতেছে টোন অ্যান্ড কালার কারেকশন, ঠিক আছে। টোন ট্রান্সফরমেশনও ছিল কোডে আর কি। আর আহ, এরপরে আসতেছে হলো ফুল কালার ইমেজ প্রসেসিং। সেক্ষেত্রে কি হচ্ছে যে RGB, আর এর জন্য একটা, G এর জন্য একটা, B এর জন্য একটা, ঠিক আছে। এই প্রত্যেকটার জন্য আলাদা ট্রান্সফরমেশন করে তারপরে কি করতে হয়, তারপরে কম্পোজিট কালার ফর্ম, ঠিক আছে। কম্পোজিট কালার ফর্ম কি করতে হয়, তিনটে একসাথে মিশায় তারপরে কালার ইমেজিং কাজ করতে হয়। ওকে, সো এটা যেমন নেইবারহুড যদি বলি, ঠিক আছে, সেটা আমরা 2D নেইবারহুডে কাজ করছি, তাই না। ওটাকে পিক্সেল বলা হচ্ছে, 3D তে এটাকে বলা হচ্ছে ভোক্সেল বলা হচ্ছে। পিক্সেল না বলে কি হচ্ছে, ভোক্সেল বলা হচ্ছে। মানে কম্পোনেন্ট যদি পয়েন্টের কম্পোনেন্ট যদি দুইটা থেকে বেশি হয়, দুইয়ের অধিক হচ্ছে, তখন সেটা ভোক্সেলে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এরপরে হলো এখানে আমরা এতক্ষণ সাদা কালো ইমেজের স্প্লিং দেখছি, এখানে কালার ইমেজের স্প্লিং দেখাচ্ছে, ঠিক আছে, যে কিভাবে ইমেজের স্প্লিং করা হয়। দেখেন সেক্ষেত্রেও কিন্তু RGB প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা করা লাগতেছে, ঠিক আছে। তারপরে হলো আমার আরো যদি থাকে কালার ইমেজ শার্পেনিং এর ক্ষেত্রে, ওই যে লাপ্লাসিয়ান ইউজ করতেছি কিসের উপরে, একবার R চ্যানেলের উপরে, একবার T এর উপরে, একবার B এর উপরে। সো প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো ছবি যদি থাকে, আমার প্রথমে ওইটাকে RGB তে কনভার্ট করে তারপর কাজ করতে হবে। এবং আপনাকে যদি বলে যে এডস ডিটেক্ট করতে বা বিভিন্ন কোনো কিছু করতে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা চ্যানেলের উপরেই অপারেশন চালায়। তারপরে দেন কম্বাইনলি আমার হলো আমরা সাধারণত এই স্মুথিং অথবা কালার ইমেজ শার্পেনিং আমরা এগুলো করতে পারবো। আর গ্রেডিয়েন্টও ঠিক একইভাবেই, ঠিক আছে। যাই হোক, আমরা মোটামুটি slide শেষ করতে পারছি আজকে। আমি ভাবছিলাম না যে শেষ করতে পারবো টোটাল। আহ এছাড়াও আমাদের এবার আপনাদেরকে একটা দারুণ জায়গায় নিয়ে যাই, ঠিক আছে। চলেন, এটা হলো, আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, সবাই প্লিজ। স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি দেখা জি, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, এখন মানে একদম লাস্টের দিকে চলে আসছি। সো ইমেজ এর ক্ষেত্রে শুরু করে এই বই পড়া, ঠিক আছে। ডিজিটাল ইমেজ প্রসেসিং, ফটোডিশন, রাফায়েল সি গঞ্জালেস, সেরা বই। এর বইয়ের উপরে কোনো বই নেই। আর এইবার আসতেছি আমি, আমি যেগুলো আপনাদের মানে আমি আহ, দুঃখিত, কারণ আপনাদেরকে এগুলো নিয়ে আমি আলোচনা করতে পারি, সেটা হলো আহ একটু লাস্টের দিকে চলে যাই। সেটা হলো আমাদের
ও সরি, এইভাবে গেলে সারা রাত বইটার লাগবে। বইটার নাম কি ভাই? আচ্ছা, আমি প্রথমে মনে হয় একটু দেখাইছিলাম, দেখাই। এই যে দেখেন, তারপর স্ক্রিনশট তুলে রাখেন বা নাম লিখে রাখেন, ঠিক আছে। আর যদি আপনারা চান আমি গ্রুপে বইয়ের লিংক দিয়ে দিব, ঠিক আছে, তাহলেই তো হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা ভাই, বইয়ের লিংক বইটার দিয়ে লিঙ্কটা দিলে একটু আপনারা দেন। সেটা, হ্যাঁ লিংকটা একটু দিয়ে দিব ইনশাআল্লাহ। আর আমি যেটা পারিনি আপনাদের সাথে শেয়ার করতে সেটা হলো এই এই যে আহ, এই জিনিসগুলা, এই জিনিসগুলাতে আমরা এখনো আসতে পারিনি। এখানে আমি যেটা বলতেছিলাম যে আপনার ইমেজ প্রসেসিং থেকে এইবার আপনারা কি দিকে যাবেন, কম্পিউটার ভিশনের দিকে যাবেন, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমার বিভিন্ন অ্যালগরিদম আছে এখানে, কিন্তু এক একটা করে এই যে রিজিয়ন সেগমেন্টেশন ইউজিং কে মিনস ক্লাস্টারিং, ঠিক আছে। ফার্স্ট কে মিনস কি সেটা বোঝা লাগবে, ক্লাস্টারিং কি সেটা বোঝা লাগবে, তারপর কে মিনস ক্লাস্টারিং এ আসা লাগবে। তারপর মানে এটা এই টোটালটাই হলো ইমেজ সেগমেন্টেশন। হ্যাঁ, এই টোটালটাই এটা হলো এইখানে মানে থ্রেশহোল্ডিংটা আমরা কিভাবে করতেছি, আমরা বিভিন্ন ধরনের থ্রেশহোল্ডিং কিভাবে করে থাকি, এইটা হলো ওরসুস মেথড, ঠিক আছে, ওরসুস সেগমেন্টেশন। ওকে, আমরা একবার সেগমেন্টেশন নিয়ে কাজ করতে যে এটা নিয়ে অনেক প্যারা খাইছিলাম যে ওরসুস সেগমেন্টেশন নিয়ে করে তারপরে আমরা কোনো মানে রেজাল্ট পাই কি, এটা ঘটনা ছিল ল্যাবে, ঠিক আছে, এরকম অনেক ঘটনা আছে আর কি। যাই হোক, তারপরে হলো মানে বিভিন্ন ধরনের সেগমেন্টেশন বিভিন্ন ধরনের অ্যালগরিদম দিয়ে কিভাবে করা যায়, ঠিক আছে, এটা দেখাইতে পারেনি। কারণ সেগমেন্টেশনই মূলত gateway, এখান থেকে বের হইতে হবে, ঠিক আছে, মানে ইমেজ প্রসেসিং থেকে এবার উপরের দিকে যাওয়া। দেন হলো এরপরে আসতেছে হলো এই যে গ্রাফ কার্ড সেগমেন্টেশন। গ্রাফ কার্ড কিন্তু খুব বিখ্যাত একদম একটা সেগমেন্টেশন। সেক্ষেত্রে গ্রাফ কিভাবে ইউজ করতে হয়, এটা এই যে কম্পিউটিং মিনিমাল গ্রাফ কার্ডস। এরপরে আসতেছে হলো এই সেগমেন্টেশন থেকে বের হয়ে এইবার হলো নিউরাল নেটওয়ার্কের দিকে যাচ্ছি আমি। নিউরাল নেটওয়ার্কের দিকে গেলে একদম প্রথমে আসতেছে ফিচার স্ট্রাকচার, ঠিক আছে, মেইন কোন ফিচার আমি রাখবো, কোন ফিচার আমি রাখবো না। ওকে, কোন ফিচার নিউরাল নেটওয়ার্ক সুন্দর ডিটেক্ট করতে পারবে, কোনগুলো পারবে না, সেটা এডস ডিটেক্ট করা দরকার। তাহলে কি করতে হবে, আমার ফিচারে আমার বলে দিতে হবে যে ফিচারের কোন জায়গায় মানে কোন কোন ফিচার গুলোতে এডস গুলো ভালো আছে, সেই ফিচার গুলো নিউরাল নেটওয়ার্কের লেয়ার থেকে বের করে তারপরে সেটা নিয়ে কাজ করবো। সব ফিচার নিয়ে আমি কাজ করবো না। সো ফিচার সেকশনের ক্ষেত্রেও আমার আলাদা অ্যালগোরিদম আছে। ওকে, সো মানে কোন ফিচার ইউজ করবো কোন ফিচার ইউজ করবো না সেটা নিয়ে। তো এটা হলো আরো সামনের দিকে। এরপর হলো মোটামুটি এই হলো লাস্টের দিকে। এখানে কিছু মানে বিখ্যাত সিট অ্যালগোরিদম আছে, এসআইএফটি, ঠিক আছে। এটা খুব ভালো একটা অ্যালগোরিদম। সামনের দিকে যদি আপনাদের সাথে কথা হয় এই অ্যালগোরিদম নিয়েও আমি আলোচনা করবো। ওকে, সো এই মোটামুটি এইসব জিনিসগুলো কি হচ্ছে, এইসব জিনিসগুলো আমরা এখন মানে ইয়ে করে আহ উম, বাকি রেখে গেলাম। আহ সময় স্বল্পতার কারণে পারলাম না, সরি ফর দ্যাট। বাট আমরা মোটামুটি যা শিখছি আমার বিশ্বাস, আম, মানে আমরা যারা ইমেজ প্রসেসিং নিয়ে নতুন কামলাম, আমাদের একটা স্বপ্ন আছে সামনের দিকে অনেক কাজ করব, বা হালকা পাতলা ইমেজ প্রসেসিং নিয়ে মনে করি সাদা কালো ছবি সম্পর্কে জানি, তারপরে হলো আহ ইয়ে রঙিন ছবি সম্পর্কে জানি, ঠিক আছে। তো তাদেরকে একটা মানে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা, এটাই হলো মানে ওয়ার্কশপের উদ্দেশ্য, যে আমরা কোন দিকে হাঁটতে পারি, কিভাবে হাঁটতে পারি, কিভাবে হাঁটলে সামনের দিকে কিছু দূর যাওয়া যায়। আপনারা যদি ওয়ার্কশপ থেকে কিছু ইনফরমেশন পেয়ে থাকেন বা কিছু নতুন জিনিস শিখে থাকেন, 1%, 2%, 3%, সেটাই অনেক কিছু। সেই জন্যই বলছিলাম লাস্ট ক্লাসটা হলো মানে আজকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কি। যাই হোক, আহ আপনাদের সাথে ওয়ার্কশপে এটাই শেষ। সম্ভবত সালমান ভাই নাই, তাই না? আহ, আছে কি, সালমান ভাই কি আছে? না, সালমান ভাই নাই, তাই তো। আচ্ছা, ওকে, সো আপনারা আর সম্ভবত ভিডিও রেকর্ড হচ্ছে, তাই না? আপনারা রেকর্ড ভিডিও পরবর্তীতে মানে নিয়ে নিয়ে আপনারা, কারণ আপনারা যেগুলো বুঝতে পারেননি আমি অনেক তাড়াতাড়ি কথা বলে গেছি, এটা আমি জানি, ঠিক আছে। আমি যখন ইয়েতেও ক্লাস নিতাম বাইরে, যখন ক্লাস নিতাম তখন সেক্ষেত্রেও একটা কমপ্লেন পাইতাম যে আমি তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই 3 দিনের ওয়ার্কশপে এভাবে ছাড়া শেষ করা
পসিবল ছিল না। সো আপনাদের সাথে মোটামুটি ওয়ার্কশপে আমার এই শেষ কথা। আর বাকি কেউ যদি কিছু বলতো তাদের রিসার্চ সম্পর্কে শুনতাম, এক দুই লাইন আর কি, যদি কেউ কারোর কোনো কথা বলার থাকে বা কিছু বলার আছে। সবার সাথে একটু কথা বলি, সবাই একটু মাইক্রোফোন অন করি, তাই না? জাস্ট একটু ইয়ে, মানে আমি এতক্ষণ যে দুই তিনজন চার পাঁচজন যারা আছি, তো আপনাদের কেমন লাগলো যদি একটু ফিডব্যাক দেন লাইনে। কেউ কি কিছু বলবে? আজকেরটা ছিল ভাই, মনে হয়েছে এক ক্লাস করতেছি। আজকেটা কি ছিল মানে আমি শুনতে পাইনি, আরেকবার একটু বলা যাবে? মানে বাতাস দেখা যাচ্ছে। আজকেরটা বেশি ডেঞ্জারাস মনে হয়েছে যে একাডেমিক ক্লাস করতেছি ও ভার্সিটিতে আচ্ছা, বইসা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা স্বাভাবিক আসলে, এইগুলো জিনিসগুলো আসলে এরকমই আর কি। যাই হোক, আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনার মাইক্রোফোন অফ করে দিন, সমস্যা নেই। আর আহ, আচ্ছা, মাইক্রোফোনটা অফ করে দেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, একটা কোশ্চেন ছিল মেহেদী ভাই, ভাই। সেটা হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, আপনার অডিও সিগন্যাল, আমার মানে মেইনলি একটা থিসিস চলতেছিল, মানে থিসিস চলতেছে আর কি। আচ্ছা তো ওইখানে হচ্ছে আচ্ছা। অডিও ক্লাসিফিকেশন নিয়ে। তো অডিও সিগন্যাল থেকে আমরা যে আহ, দুই ধরনের ডেটা এক্সট্রাক্ট করতে পারি, একটা হচ্ছে যে সিগন্যাল, আরেকটা হুম হচ্ছে যে আপনার স্পেক। তো কয়েক জায়গায় কয়েকভাবে কাজ করে। কোথাও দেখা যায় যে স্পেকট্রোগ্রামের ওই ইমেজগুলোকে নিয়ে ওইখান থেকে ফিচার এক্সট্রাক্ট করে এরপরে মডেল ট্রেন করে। আরেকটা ক্ষেত্রে হয় কি, ওই হুম সিগন্যালের সিগন্যালের যে ইমেজটা ওইখান থেকে ফিচার এক্সট্রাক্ট হুম করে আপনার মডেল করে। মানে এই দুই ভাবে করা যায়। তো দুই ক্ষেত্রে দেখা যায় যে আসলে ইমেজ নিয়ে কাজ করে। হুম। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়, মানে আমার পারসেপশন অনুযায়ী, আহ, হুম। আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে? হ্যাঁ, আপনার মাইক্রোফোনটা এবার একটু off করে দেন, please। তাহলে নাহলে, হ্যাঁ, আমার ক্ষেত্রে মনে হয় কি যে স্পেকট্রাম কাজ করলেই হয়তো সম্ভবত সেটা বেশি ফ্রুটফুল, ঠিক আছে? কারণ হচ্ছে হলো মানে অডিও সিগন্যালের ক্ষেত্রে যদি ছবি থাকে তাহলে সেক্ষেত্রে ওই ছবির প্যাটার্ন অনুযায়ী কতটা কি ফিচার, মানে ফ্রুটফুল ফিচার এক্সট্রাক্ট করা যায়, সেক্ষেত্রে হলো আমি একটু সন্দিহান। তারপরেও আমি অতটা কাজ করা হয় নাই অডিও সিগন্যাল নিয়ে, আমি ভিডিও নিয়ে কাজ করছি কিছু, বাট অডিও নিয়ে এখনো আমি ওই জায়গায় যাইনি বলে আমি একদম আপনাকে অ্যাবসলিউট সাজেশনটা দিতে পারবো, ঠিক আছে? বাট আমি সাধারণত অডিওর স্পেকট্রামে বিশ্বাসী বেশি, ঠিক আছে? তো যাই হোক, উম, আর বাদ বাকি আপনাদের কোনো কোশ্চেন থাকে, ওয়ার্কশপের গ্রুপ তো আছেই, এছাড়াও এমএল থিওরি প্রি রেকর্ডেড ব্যাচের গ্রুপ আছে, আমি আছি ওইখানে। আর কম্পিউটার ভিশন তো আছেই, সামনের দিকে শুরু হচ্ছে, আমি চেষ্টা করবো আর কি মোটামুটি আপনাদের সাথে ইন্টারেক্ট করার। সবাইকে ইনশাল্লাহ এখানে পাবো ইনশাল্লাহ, আশা করি, যাদের মানে সামনে আর কি স্বপ্ন আছে কোয়ালিটি রিসার্চ করার, ঠিক আছে? তাহলে আজকের মতো আমি আলবিদা, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার দিন সুন্দর হোক, সামনে কথা হবে, দেখা হবে আশা করি, ঠিক আছে? আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।